আমি বিজেপি লিগ্যাল সেল ত্রিপুরা প্রদেশকে এবং বিশ্বজিৎ বাবু ওনার টিমকে এবং আমাদের যিনি প্রভারী আছেন ত্রিপুরা প্রদেশ থেকে ডক্টর অশোক সিনহা মহোদয়কে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। যিনি রূপকার ছিলেন আমাদের মহারাজা লাস্ট মহারাজা মানিক্য ডাইনেস্টি বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 117তম জন্মদিন। এরকম একটা দিন এই ধরনের আয়োজনে আমি নিজে উপস্থিত থেকে এবং আপনারা এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো লাগছে যে লিগ্যাল সেল এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। রক্তদানের বিষয়ে আমাদের আমার পূর্ববর্তী বক্তা ডক্টর অশোক সিনহা অলরেডি বলেছেন। সারা বছর আপনারা নিজেদের যে প্রফেশনাল ওয়ার্ক নিয়ে আপনারা ব্যস্ত থাকেন এবং যে ধরনের আপনাদের কাজ সেই কাজের সাথে এই ধরনের ওয়ার্কের কিন্তু একেবারে মিল নেই। এটা একটা বিরাট একটা শান্তির জায়গা আমি বলবো যে রক্তদান মাধ্যমে একটা পিস অফ মাইন্ড যেটা বলবো সেটা কিন্তু আজকে আপনারা পাবেন। আমি সব জায়গায় একই কথা বলি যে আমরা অনেক ধরনের দান কিন্তু আমরা করতে বস্ত্র দান করি, আমরা অনেক সময় খাদ্য দানও অন্ন দানও করি, আমরা জ্ঞান দানও করি, কিন্তু সব দানের উপরে রক্তদান। কারণ অন্যান্য যে দানগুলো আছে সেগুলো কিন্তু বাজারে পয়সা দিয়ে কিনা যায়, কিন্তু এই দান কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না। রক্তের পরিবর্তে রক্তই একমাত্র তার অপশন, এছাড়া কোনো অপশন নেই। মাঝে মাঝে এই রক্ত দেওয়ার সুবাদে একদিকে যেমন নিজের স্বাস্থ্যেরও সুরক্ষা হয়, আবার মিনিমাম 3 জন লোকের স্বাস্থ্য আমরা তার যে মুমূর্ষ ব্যক্তি তাকে বাঁচাতে পারি। এবং আমরা জানি যে আগে তো হোল ব্লাড দেওয়া হতো, এখন ব্লাডকে সেপারেট করা যায়। সেলুলার স্ট্রাকচার আছে, অ্যাসিকুলার স্ট্রাকচার আছে, প্লাজমা, আমাদের আরবিসি বা প্লেটলেট, সেটাকে আলাদা করা যায়। আগে তো এবং যে ব্যক্তির যখন যে দরকার সেটা দেওয়া, আগে তো হোল ব্লাড দেওয়াতে অনেক সময় সুবিধা হতো, আননেসেসারি নষ্ট হতো, সেই সুবিধা হয়েছে। এবং এই যারা রক্তদাতা তারা যখন রক্ত দেন ওই মুহূর্তটা 350 ml যখন নিচ্ছে শরীর থেকে, তখন কিন্তু তার একটা মানে ঐশ্বরিক একটা ফিলিংস আসে যে আমি কি করছি। যেটা আমার বন্ধুবর ডক্টর অশোক সিনহা বলেছেন যে মৃত্যু তো হবেই, জন্ম হবে, মৃত্যু হবে, মাঝখানে আমি কি করলাম, এটাই প্রকৃত সত্য। এর বড় সত্য আর কিছু নেই। এই মাঝখানে আমি যদি এই কাজগুলো করে থাকি, আমি মারা গেলেও কিন্তু আমার এই রক্তের মাধ্যমে কাউকে আমি দিলাম। শুধু তাই না, এখন তো রক্ত দেওয়ার চাইতেও আমরা এখন অঙ্গ দানের জন্য আমরা বারবার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে কিডনি ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে অলরেডি 3টা কিডনি ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে হয়েছে। আগে কোনোদিন আমরা সেই বিষয়ে কোনো ভাবতেই পারি। এবং যারা দিয়েছেন তারাও সুস্থ আছেন, যারা নিয়েছেন তারাও সুস্থ আছে। আরো অনেকগুলো অলরেডি প্রচুর মানে কিউতে আছে, তাদেরকে আমরা কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা আমরা করি। মোহন ফাউন্ডেশনের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে আমরা ভোগ করেছি এবং সেখানে আমরা জীবিত কালে আমরা কিন্তু লিভারও দান করতে পারি, কিডনি দানও করতে পারি। এই দানগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি যদি কিডনি দান করি, আমার একটা কিডনি থাকলে যথেষ্ট, এবং ম্যাচিং যদি সম্পূর্ণ হয় তাহলে কিডনি দান করতে কোনো অসুবিধা নেই। এবং লিভারের খানিকটা পোর্শন যদি আমি দান করি তাতেও অসুবিধা নেই। কারণ যেটা বললাম যে মরতে তো হবে, কিন্তু এই ধরনের কাজে যদি আমরা করতে করি তাহলে আরো বেশি ব্লাড ডোনেশনের সাথে সাথে এই ডোনেশন গুলো আমাদের চিন্তা ভাবনার এখন প্রয়োজন। ओम शुभम करोति कल्याणम आरोग्यम शुभम सर्वांगम दीपक ज्योति परम ब्रह्मा রেজিস্ট্যান্স আছে। এই আমি কিন্তু ঈশ্বর নই, আমি
সম্বোধন করা হয়। আপনাদের মাধ্যমে সমাজে যদি বিষয়টা যায়, আপনারা নিজেরও এবং আজকের এই ব্লাড ডোনেশনের মাধ্যমে একটা বার্তা কিন্তু যাবে যে সমস্ত অ্যাডভোকেটরা আজকে রক্তদানে ব্রতী হয়েছে। অন্য সংস্থা বা অন্যান্য যারা মেম্বার বিভিন্ন সংস্থা তারাও কিন্তু উদ্যোগ গ্রহণ করে। শরীরের কর্নিয়া থেকে আরম্ভ করে, আপনার বোন থেকে আরম্ভ করে, আপনার যে লিগামেন্ট, টেন্ডন, সেটা পর্যন্ত আপনি ডোনেট করতে পারেন। হার্টের বাল্ব মারা যাওয়ার পরে, যদি আপনি মারা যাওয়ার পরে আপনার তো এমনিতেই মানে আপনার শরীর থাকবে না, সেই জায়গায় যদি আপনি দান করে যান, হার্টের বাল্ব পর্যন্ত আপনি দান করতে পারেন, সেটা অন্যের জন্য সেটা লাগানো হবে। এবং ডিজিজ পার্সনের আগে থেকে যদি তারা নিবন্ধিত হয়, সেগুলো কিন্তু করা যায়। এই বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আগামী লাংস পর্যন্ত আপনারা ডোনেট করতে পারেন। শরীরের সব অঙ্গই, সমস্ত বিষয় আপনি ইচ্ছে করলে আপনি দান করতে পারেন। এই বিষয়গুলো মানে এখন তো আগে ভয় পেত, আর ত্রিপুরার মানুষের দান করার কিন্তু একটা প্রবৃত্তি, এটা আমি জানি না কি কারণে হয়, হয়তো আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা তার থেকেই এই মানসিকতা এসছে, এবং একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মের মধ্যে সেই মহল যদি আমরা তৈরি করতে পারি, আমাদের সরকার মানে আপ্রাণ চেষ্টা করছে এই ধরনের বিষয় নিয়ে আমরা মানুষের কাছে নিয়ে যাওয়া। টিউবারকুলোসিসের বিষয়ে আমরা এখানে আজকে যে টিবি অ্যাসোসিয়েশন হলে আমরা বসে আছি, টিউবারকুলোসিসে যাতে নির্মূল করা যায় তার জন্য নিক্ষয় মিত্র করে আমরা, আপনারা নিক্ষয় মিত্র হয়ে আপনারা আসুন, অ্যাডপ্ট করুন, তাহলে আমাদের যে 0% যে নিয়ে আসা যে টিবি মুক্ত ত্রিপুরা সেটা সম্ভব হবে। যদিও আমরা সেই বিষয়ে অনেকটা এগিয়ে গেছি, সারাদিন যার যার প্র্যাকটিস করলাম, সব ঠিক আছে বিভিন্ন প্রফেশনে, কিন্তু এইগুলো কিন্তু আমরা যদি করে যাই, মরে গেলেও সেটা থাকবে। এর জন্য আমি এই ধরনের যে বিজেপি লিগাল সেলের যে ধরনের উদ্যোগ আপনারা নিয়েছেন, যত বেশি আপনারা আইন নিয়ে পড়াশোনা করেন, তাছাড়াও বাইরেরও কিছু পড়াশোনা আমার মনে হয় করা উচিত। আপনারা করেন আমি জানি। আজকে আবার হচ্ছে এই আমি, আমার জন্ম নেই, মৃত্যুও নেই, এই মাঝখানে তফাৎটা কি? এই তফাৎটা বুঝলে আপনি রক্তদানের মহত্বটা বুঝবেন। এই যে আমি এখানে আছি, আমার মধ্যে একটা পার্ট হলো অশোক, যার জন্ম হয়েছিল, কিন্তু আমার মধ্যে যে আমিটা আছে, সে আমার জন্মের আগেও আমার পিতা মাতার মধ্যে ছিল, তার আগে আমার পিতামহ পিতামহী, আমার প্রপিতামহ, এই আমিটা ছিল। সেই আমির কোনো মৃত্যু নেই। সে কারণেই শরীরে, শরীরের মৃত্যু হলেও এই আমির মৃত্যু হয় না। এই আমিটা কি বস্তু, এর সঙ্গে ব্লাড ডোনেশনের সম্পর্কটা কি? আপনারা দেখুন, একটা প্রদীপ জ্বালানো হলো, একটা মোমবাতি প্রথমে জ্বালানো, তারপরে সেই মোমবাতি দিয়ে আরেকটা প্রদীপকে জ্বালানো। সেই প্রদীপ জ্বালানোর সময় মোমবাতিটার যে আগুনটা আছে তার কোনো ক্ষতি হয়েছে? কিছু ক্ষতি নেই তার, কিন্তু সে আরেকটা প্রাণ সঞ্চার করতে পারছে নিজের কোনো ক্ষতি না করে। যদি একটা প্রদীপ নিভে যায়, আমরা যদি আবার সেটার কাছে একটা জ্বলন্ত প্রদীপ ধরি, সেই আগুনের ছোঁয়ায়, সেই আগুনের পরশমণি নতুন একটা আগুনের সঞ্চার করে, নিজের কোনো ক্ষতি না করেই। ঠিক সেরকম প্রদীপ জ্বালানোর মতো আপনি যদি রক্তদান করেন, সেই রক্তদান আপনার মধ্যে যে অসীম অনন্ত প্রাণটা আছে, সেই প্রাণ অন্য একটা প্রাণকে রক্ষা করে। এত বড় একটা কাজ এত সহজে হয়। তাই আমাদের এক কবি বলেছিলেন, সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, 5টা মিনিট করলে খরচ, একটা জীবন বাঁচে।
রক্তদানের মতো মহৎ অনুষ্ঠান আমরা আজকে করছি, আবারও করব। কিন্তু যারাই রক্তদান করবেন আপনারা জানবেন আজকে একটা প্রাণ বাঁচালেন, এর থেকে বড় দান কিছু হয় না। এটা কথা আছে। রাজ্য বিজেপি লিগাল সেল আয়োজিত আজকে বিজেপি লিগাল সেলের কনভেনর বিশ্বজিৎ মহোদয়, আমরা হয়তো সবচেয়ে বড় দান যেটা সম্ভব সেটা সভায় উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী আমারও দেখা বসে আমি তো এখন সন্তুষ্ট হয়ে লিগ্যাল সেলের সাথে যুক্ত এবং ডিস্ট্রিবিউট গেস্ট, নাটগণ এবং অন্যান্যরা কেন লো মুখোশ একটা পুরো উল্টা পাল্টা হয়েছে। আমরা বরণ করে নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল একটা শ্লোক আছে, সেটা যদি দেখেন মনে হবে কনফিউজিং। সেখানে লেখা নজায়তে রিয়তে বা কদাচিৎ। এই যে স্বাগত ভাষণ রাখার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি শ্রদ্ধেয় ডক্টর অশোক সিনহা মহোদয়কে। শ্রেণীমত প্রণাম, শ্রদ্ধা এবং অভিনন্দন। দুদিন পরে পরে হাসপাতালে দেখবেন রক্তের অভাব। সকলের কাছে অনুরোধ থাকবে জোরে বড় করে দেওয়ার জন্য। আমি আমাদের সনাতন দর্শনের একটা দিক আপনাদের সামনে উল্লেখ করি। কন্ট্যাক্ট উইথ হসপিটাল, হসপিটালের সঙ্গে যোগাযোগ রেখে তাদের কখন প্রয়োজন পড়ে ওই সময় মতো করে আইনজীবী এবং আমার ভাই বোন I respect you to get the respect. Respect দিই, এই রেসপেক্টটাকে মাথায় রেখে আমাদের বিশেষ করে জনজাতি লিডাররা লেডার না হয়ে লিডার হিসাবে কাজ করার মতো এইরকম প্রয়াস, এরকম জানি না সমুদ্রের মধ্যে অনেক ঝিনুক আছে, কোন ঝিনুকে মুক্তা আছে, কিন্তু ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট ম্যান ফর দ্য রাইট পোস্ট, রাইট লিডার ফর দ্য রাইট প্লেস দেশ টু কাম ভবিষ্যতে। এই জন্যই রাজা এখন মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিকও ভারতীয় জনতা পার্টিকে নেগেটিভ বা খারাপ বলেছে, খারাপ করেছে, এরকম কোনো কথা বলার কোনো স্পেস নেই। অনেক কিছু বলতে পারে, সিরিয়াসলি বলার কোনো স্পেস নেই। এই জন্যই লেট আস ওয়ার্ক টুগেদার, প্ল্যান টুগেদার, মেনি হ্যান্ডস টুগেদার। হাত যত বাড়ে ততই শক্ত হয়। এই বলে আমার বক্তব্য ইতি টানলাম। ধন্যবাদ সবাইকে। খুলুমকা হামলায় এখনকার সময় যদি কুমিল্লাতে শুটিং করতে পারিয়ে থাকে তাহলে কুমিল্লাটা তো আমাদের মনে প্রশ্ন থাকে, তাহলে কেন মনে হবে যে কুমিল্লা থেকে কোনো কারণে কেউ যদি আগরতলায় আসে বা ত্রিপুরায় আসে তাকে আমরা কি বলবো,
সচিন কর্তাকে আমরা কি বলবো? রিফিউজি বলবো? ত্রিপুরা থেকে কেউ পশ্চিমবাংলায় গেল, তামিলনাড়ু গেল, তাকে কি রিফিউজি বলবো? 1947 সালের আগে, দেশভাগের আগে ঠাকুরদা ভারতবর্ষে জন্মেছে, আবার ঠাকুরদা এখানে চলে এসছে, তাহলে কি ভারতবর্ষ থেকে তো ভারতবর্ষে এসছে? ত্রিপুরা থেকেই পশ্চিমবঙ্গ গেলে তো এটা রিফিউজিও হয় না, বিদেশ হয় না, একই দেশ, ওই দেশেই জন্মগ্রহণ করেছে, আবার এই দেশেই এসছে। সুতরাং মনস্তাত্ত্বিক দিক দিয়ে কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন এই দশরথ বাবুর নেতৃত্বে জনশিক্ষা আন্দোলনের নামে এই ত্রিপুরার ইতিহাসটাকে ধ্বংস করেছে, তাদেরকে বুঝতে দেয়নি ত্রিপুরার ইতিহাসটা চর্চা হয়নি। যাই হোক, এগুলি বিস্তারিত, ত্রিপুরার হাজার বছরের ইতিহাস আছে। এখানে রাজা মহারাজারা অত্যন্ত দয়ালু, এবং তখনকার সময়ে আগরতলা পৌরসভা, আমাদের এখানে মেয়র আছেন, ভারতবর্ষের মধ্যে প্রাচীন পৌরসভা 32-এ হয়েছে, 1932-এ হয়েছে। তখন আগরতলা শহর, আমরা এখন গেলে আজকে জেনারেশন বুঝতে পারে না, রাজবাড়ি থেকে বেরিয়ে এই শহরকে এত সুন্দর সাজিয়েছিল যে একটা মানুষকে গায়ে রৌদ্রের তাপ বা রৌদ্রের আলো পড়বে না, এমন ভাবে বারান্দা রেখে মার্কেট করেছেন। তৎকালীন সময় এটা প্রাচীন ভারতবর্ষের মধ্যে একটা পৌরসভা, পৌর পরিষদ ছিল, এবং এত সুন্দরভাবে কাজ করেছেন। কারণ দীর্ঘ হাজার বছরের ইতিহাসে এক একটা সময় আমাদের অনেক রাজধানী ছিল, অনেক জায়গায়। আমাদের রাজধানী কাছাড়ে ছিল, আমাদের রাজধানী ধর্মনগরে ছিল, আমাদের রাজধানী অমরপুরে রাঙ্গামাটিতে ছিল, আমাদের রাজধানী উদয়পুরে ছিল, আমাদের রাজধানী পুরান আগরতলাতে ছিল, আমাদের রাজধানী আগরতলা। এক এক রাজার এক এক ডায়নেস্টি পরিবর্তন হলো, রাজধানী পরিবর্তন হলো, আস্তে আস্তে ত্রিপুরাটা ছোট হয়ে গেল। তাহলে বৃহৎ ত্রিপুরা ছিল, গ্রেটার ত্রিপুরা আন্দোলন করতে হয়নি, এটা বিভিন্ন কারণে আমরা ছোট হয়েছি। যাই হোক, আমি আর এতটা সময় নিচ্ছি না বিস্তারিত। তাহলে আজকের দিনে এটাকে স্মরণ করতে হবে, আমাদের রাজ্যে সবাই আমরা মিলেমিশে থাকবো। এমন কিছু নির্বাচনের কোন স্লোগান বা রাজনীতিতে আমরা আজকে আমি দেখি, যখন রাজ্যের জনজাতিরা মেইন স্ট্রিমে আসার জন্য যখন তেরঙ্গা হাতে নিয়ে প্রত্যন্ত গ্রামে জনজাতির তেরঙ্গা হাতে নিয়ে ভারতবর্ষের মূল সুতে তাদের দেশাত্মবোধ, তাদের দেশপ্রেম, তাদের জাতীয়তাবোধ, তাদের যে ন্যাশনালিজমটা আমরা দেখি, আমরা সত্যি অভিভূত হয়ে যাই। সুতরাং এই ত্রিপুরা যারা সংহতি বা শান্তি বিনষ্ট করতে চায়, তারা কখনো সফল হবে না। সবাই মিলেমিশে, একমাত্র ভারতীয় জনতা পার্টি তার চিন্তা চেতনা, অনুভব, উপলব্ধি, তার রাষ্ট্রবাদী মানসিকতা নিয়ে, তার দেশপ্রেম, দেশাত্মবোধ, যেভাবে বিভিন্নভাবে চেষ্টা চলছে নর্থ ইস্টকে আনরেস্ট করার জন্য, এটা বিদেশের ষড়যন্ত্র, এটা থাকবে, এটা যুগে যুগে ছিল, আগামী দিনও থাকবে। তার মধ্য দিয়েই আমাদের এগোতে হবে। সবাই মিলেমিশে আগামী দিনে সুন্দর ত্রিপুরা করব, শ্রেষ্ঠ ত্রিপুরা করব, জাতি জনজাতি সব অংশের মানুষ মিলেমিশে করব। এইটুকু আশা রেখে সবাইকে আবারও আমি আমার এই অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমার ছোট্ট দুটো কথা এখানে রাখছি। বন্দে মাতরম। প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এমডিসি মনোনীত সদস্য শ্রদ্ধেয় বিদ্যুৎ দেববর্মা মহোদয়কে। পরবর্তী সময়ে আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি বক্তব্যের পরে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। উনি মারা গেলেন। তো উইদিন শর্ট টাইম, উইদিন মিনিমাম টাইম, ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট।
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 118তম জন্মজয়ন্তী সুবল বাবু এবং বিদ্যুৎ বাবু খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আমাদের ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে মেয়র, ডেপুটি মেয়র, নেক্সট লেভেলের যারা লিডার, ত্রিপুরা রাজ্যের যে ইতিহাস উনি ত্রিপুরার উপকার, যে প্রসেস অফ ত্রিপুরার যে আগরতলা যে চক আউট, এটা এক্সট্রা। আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। নমস্কার, নমস্কার। সবাইকে নমস্কার। বন্দে মাতরম। আমরা জানি, সবাই জানি যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর নাম করে ভোট চুরি করা বন্ধ করতে হবে, আর এসআইআর এর নাম করে ভোট চুরি করা বন্ধ করতে হবে। 3 ঘন্টার গণ অবস্থান করছি মূলত 4টি বিষয় নিয়ে। প্রথমত হচ্ছে এসআইআর, যে এসআইআর ভারতের প্রজাতন্ত্রের উপরে হামলা। ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন ভোট বন্দি করছে এবং ভোট চুরি করছে, এবং তার যে বিস্তারিত অভিযোগ গত 7ই আগস্ট রাহুল গান্ধী করেছেন, বিশেষ করে মহারাষ্ট্রে যে ভোট চুরি হয়েছে তার আদলে বিহারে সরাসরি ভোট ডাকাতি হচ্ছে। এই এসআইআর এর প্রথম প্রক্রিয়ায় আমরা দেখলাম যে 24শে জুন থেকে 25শে জুলাই আমরা দেখলাম যে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে। জীবিত মানুষ তার ভোটাধিকার বাতিল হয়েছে, বাতিল হওয়া ভোটের যিনি ভোটের অধিকার যার আছে তিনি জীবিত হয়ে গেছেন। এরকম ভুরি ভুরি উদাহরণ প্রতিদিন উঠে আসছে। কাজেই এই এসআইআর প্রজাতন্ত্র বিরোধী, এই এসআইআর সংবিধান বিরোধী, এই এসআইআর বাতিল করতে হবে। দ্বিতীয়ত আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট মিটার। বেসরকারীকরণের বিদ্যুৎ বন্টন, বিদ্যুৎ উৎপাদনের বেসরকারীকরণের জন্যেই, বেসরকারি কোম্পানির স্বার্থেই এই স্মার্ট মিটার আনা হয়েছে, এবং গ্রাহকদের যে মৌলিক অধিকার, যে পছন্দসই, সে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সে যিনি মিটার, যে মিটার পোস্টপেইড মিটার, সেই পোস্টপেইড মিটারের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিদ্যুৎ আইনের 2003-এর 47-এর উপধারায় পরিষ্কারভাবে বলা আছে যে গ্রাহকরা তার পছন্দ মতো মিটার ব্যবহার করবেন। কাজেই গ্রাহকের অধিকার কেড়ে নেওয়া চলবে না, স্মার্ট মিটার বাতিল করতে হবে। জিও কোম্পানি, টাটা কোম্পানি, আদানি, আম্বানিদের স্বার্থে এই স্মার্ট মিটার লাগানো হচ্ছে, এই স্মার্ট মিটার প্রকল্প বাতিল করতে হবে, এবং বিদ্যুৎ মাশুল, জল কর যেটা বৃদ্ধি করা হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি হচ্ছে যে আজকে ট্রাম্প ভারতের উপরে যে হামলা করছে, শুল্ক হামলা, এবং ভারত বিদ্বেষী যে চরম পদক্ষেপ গ্রহণ করছে, ভারতকে অপমান করছে, প্রধানমন্ত্রীকে তার উপযুক্ত জবাব দিতে হবে। তার জন্য আজকে আমরা সোচ্চার হয়েছি, এবং ভারতের উপরে, ভারতের রপ্তানিকৃত পণ্যের উপরে যে 25% শুল্ক চাপানো হয়েছে 1 আগস্ট থেকে, এবং 27শে আগস্টের মধ্যে আরও জরিমানা করে 50% শুল্কের যে হুমকি দিয়েছে ট্রাম্প, আমার প্রধানমন্ত্রী তার উপযুক্ত জবাব দিচ্ছেন না, তিনি সংসদকে এড়িয়ে যাচ্ছেন। আমরা এটা মানব না যে ট্রাম্পের কাছে মাথা নত করে চলবে না। ভারতের কৃষি পণ্যের যে মুক্ত বাণিজ্যিক নীতি নামে আজকে ট্রাম্প যে ভারতের বাজারকে, কৃষি পণ্যকে যেভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী সেই সম্পর্কে স্পষ্ট করে বলছেন না।
রাশিয়া থেকে তেল কেনার জন্য, অস্ত্র কেনার জন্য ভারতকে এই জরিমানা শুল্ক লাগানো হয়েছে। ভারতের এই স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে। ভারতের যে স্বাধীন এবং তার যে সার্বভৌমত্বের উপরে যে আঘাত করছে আজকে মার্কিন সাম্রাজ্যবাদ, তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করছি। চতুর্থত যে বিষয়টা আমরা বলছি সেটা হচ্ছে অনুপ্রবেশকারী। আজকে আপনারা শুনেছেন যে ৭৯তম যে স্বাধীনতা দিবস পালিত হয়েছে লালকেল্লা ময়দানে, প্রধানমন্ত্রী বলেছেন যে আজকে অনুপ্রবেশকারী প্রধান সমস্যা। আমরা বলছি প্রধান সমস্যা এটা নয়। প্রধান সমস্যা হচ্ছে ভয়ঙ্কর বেকারত্ব। প্রধান সমস্যা হচ্ছে দেশের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, মানুষের রোজগার কমেছে। 2016-তে যে নোটবন্দি এবং তারপরে অপরিকল্পিত জিএসটি ভারতের অর্থনীতিকে তছনছ করে দিয়েছে। প্রধানমন্ত্রী এই সম্পর্কে চুপ থেকেছেন। তিনি বলেছেন 25 কোটি দরিদ্র মানুষকে নাকি তিনি মধ্যবিত্ত করেছেন। এটা মিথ্যে কথা, এটা মিথ্যা তথ্য। ভারতের মানুষ আরও গরিব হয়েছে, মানুষ আরও নিঃস্ব হয়েছে, মানুষ পলায়ন করছে। আমার রাজ্যে আদিবাসী, এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মানুষ যারা সবচেয়ে পিছিয়ে পড়া, তাদের ছেলেমেয়েরা কাজের খোঁজে রাজ্য ছেড়ে পলায়ন করেছে। আজকে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। কাজে প্রধানমন্ত্রী ভারতের যে স্বাধীনতার, যে মহান স্বাধীনতার সংগ্রামের যে তাৎপর্য এবং যে সুখী সমৃদ্ধ ভারতবর্ষের যে স্বপ্ন আমরা দেখেছি, আজকে সেই স্বপ্ন অন্ধকার হয়ে গেছে। প্রধানমন্ত্রী এই সমস্যাকে আড়াল করার জন্যে একটা নকল সমস্যা, একটা নকল শত্রু সামনে আনছে। মুসলমানদের তিনি অতীতে ভারত বিভাজনের জন্য তিনি দায়ী করেছেন, এখন তিনি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে মুসলমানদের আবার দায়ী করছেন। এই যে নকল শত্রু বানানোর চেষ্টা চলছে, আজকে তার বিরুদ্ধে আমরা আজকে এই রাজপথে নেমেছি এবং আমরা আজকে এর প্রতিবাদ করছি যে অনুপ্রবেশকারী মূল সমস্যা নয়। হ্যাঁ, অনুপ্রবেশকারী আমার জনসংখ্যার কাছে, আমার জনসংখ্যা এবং জাতীয় নিরাপত্তার কাছে বিপদ নয়। আমার জাতীয় নিরাপত্তা বিপদগ্রস্ত আমার রাজ্যের, আমার দেশের যুবশক্তি, নতুন প্রজন্ম, তারা আজকে বেকার, তাদের কাজ নেই। আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, তার রোধ করতে হবে, তার জন্য দায়বদ্ধ সরকার। কাজে এই সমস্যাকে আড়াল করার জন্যে এই নকল শত্রুকে সামনে এনেছে, তার বিরুদ্ধে আজকে আমরা এই রাস্তায় সোচ্চার হয়েছি। এই 4টি বিষয়, স্মার্ট মিটার, এসআইআর, আজকে ট্রাম্পের যে শুল্ক হামলা এবং এই অনুপ্রবেশকারীর নামে যে নকল শত্রুকে সামনে আনা হচ্ছে, তার বিরুদ্ধেই আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা আজকে এই রাস্তায় নেমেছি। তাছাড়া ভাষার নামে, জাতির নামে যে সন্ত্রাস শুরু করেছে এখন, অনুপ্রবেশকারীর নামে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা হচ্ছে, বাংলা ভাষীদের যেভাবে আজকে দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এখন বেঙ্গল ফাইলস, এর আগে কাশ্মীর ফাইলস তৈরি করেছে বিবেক অগ্নিহোত্রী, এখন কাশ্মীর ফাইলস এনে বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণের জন্য, সাম্প্রদায়িক উত্তেজনা, হিন্দু মুসলিম উত্তেজনা বৃদ্ধির জন্য এই ফাইলস আনা হয়েছে। আমরা দেখেছি যে তেল মন্ত্রক এই স্বাধীনতা দিবসের দিন তার যে স্বাধীনতা দিবসের যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনে মহাত্মা গান্ধীর উপরে স্থান দিয়েছে আপনার বীর সাভারকারকে, দামোদর সাভারকার, যিনি দ্বিজাতি তত্ত্বের স্রষ্টা, যিনি দেশভাগের এই দ্বিজাতি তত্ত্বকে যিনি ভারতবর্ষে সৃষ্টি করেছেন, তিনি দায়ী নন। দায়ী করেছে, আমরা দেখেছেন এনসিইআরটি সিলেবাসে যে বিষয়টা নথিভুক্ত করা হয়েছে, যে ভারত বিভাজনের জন্য দায়ী হচ্ছে কে? দায়ী হচ্ছে মাউন্টব্যাটেন, দায়ী হচ্ছে কংগ্রেস, দায়ী হচ্ছে মুসলিম লীগ। আমরা বলছি তার চাইতে বেশি দায়ী হচ্ছে সাভারকার, যিনি দ্বিজাতি তত্ত্বকে আমদানি করেছেন। এই সাভারকার, যিনি মহাত্মা গান্ধীর হত্যার ষড়যন্ত্রে দায়ী, তার এই মূর্তি লাগানো হয়েছে আমরা মহাত্মা গান্ধীর উপরে। কাজেই যেভাবে দেশকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ মিশন বলে একটা প্রকল্প ঘোষণা করেছেন, এটা হিন্দু রাষ্ট্র বানানোর চক্রান্ত। স্বাধীনতা দিবসে এই কথাগুলো প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তার বিরুদ্ধে আজকে এই রাস্তায় আমরা সোচ্চার হয়েছি বন্ধু, এবং এই রাস্তায় নেমেই, রাস্তার লড়াইয়েই আজকে এই ফেসিবাদকে এবং এই হিন্দু রাষ্ট্রের যে ভয়ঙ্কর অভিযান, ভারতের প্রজাতন্ত্র, ভারতের সংবিধানকে ধ্বংস করার, কাজে সংবিধান রক্ষা করা, ভারতের প্রজাতন্ত্র রক্ষা করার এই লড়াইয়ে আজকে অঙ্গ হচ্ছে এই গণ অবস্থান। এই গণ অবস্থানে আজকে আমরা বসেছি। ধন্যবাদ। সিপিআইএম এর লিবারেশন জিন্দাবাদ, সিপিআইএম এর লিবারেশনের ডাকে আজকে প্রায় এই ভোট চুরির দায় স্বীকার করে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম এর লিবারেশন দিচ্ছে ডাক, প্রাপ্তবয়স্ক সার্বজনীন ভোটাধিকার শুরু।
প্রাপ্তবয়স্কের ভোটাধিকার সুরক্ষিত করার দাবিতে আজকে সিপিআইএম এর লিবারেশনের গণঅবস্থান চলছে। করার বিরুদ্ধে সিপিআইএম এর লিবারেশনের আজকের গণঅবস্থান চলছে। এর নাম করে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সিপিআইএম এর লিবারেশনের গণঅবস্থান চলছে। মানছি না। এসআইআর এর নাম করে প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কেড়ে নেওয়া মানছি না। জিন্দাবাদ। নকশালবাড়ি লাল সালাম। নকশালবাড়ি লাল সালাম। স্মার্ট মিটার বাধ্যতামূলক করার বিরুদ্ধে আজকের গণঅবস্থান চলছে। মিটার ব্যবহারের অধিকার কেড়ে নেওয়া চলবে না। প্রিপেড মিটার ব্যবহারের অধিকার কেড়ে নেওয়া। ভোট চোরেরা গতি ছাড়ো। ভোট চোরেরা গতি ছাড়ো। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব 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 জিন্দাবাদ। ইনকলাব 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 জিন্দাবাদ। জনগণের পকেট কাটা হচ্ছে কেন? রাজ্যের বিদ্যুৎ দপ্তর জবাব দাও। স্মার্ট মিটার বসিয়ে জনগণের পকেটে ডাকাতি করা হচ্ছে কেন? না 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 দেন না। ইনকলাব জিন্দাবাদ। সিপিআইএম এর লিবারেশনের ডাকে আজকে প্যারাডাইস সম্মুখে গণ অবস্থান। ভোট চোরেরা গদি ছাড়ো। এই নির্বাচন কমিশন আসন ছাড়ো। নির্বাচন কমিশন আসন ছাড়ো। নইলে সিপিআইএম এর আন্দোলন চলছে। নইলে দেশব্যাপী গণ আন্দোলন চলছে। রাষ্ট্র মোহনীকে আজকের গণ অবস্থান চলছে। অসাংবিধানিক এসআইআর বাতিল করতে হবে। বেআইনি ও অসাংবিধানিক এসআইআর বাতিল। সিপিআইএম এর লিবারেশন জিন্দাবাদ। এই ভোট চুরির দায় স্বীকার করে নির্বাচন কমিশন চুরি বন্ধ করতে হবে। এসআইআর এর নাম করে ভোট চুরি করা ও জালিয়াতি করা বন্ধ করতে হবে। সিপিআইএম এর লিবারেশন জিন্দাবাদ। সিপিআইএম এর লিবারেশন জিন্দাবাদ। ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না। এসআইআর এর নামে জনগণের প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না। এই ভোট চোরদের বিরুদ্ধে দেশব্যাপী গণ আন্দোলন চলছে। ভোট চোরদের বিরুদ্ধে দেশব্যাপী গণ। প্রধানমন্ত্রীকে শক্ত জবাব দিতে হবে। শক্ত রাজ্যের দেশের প্রধানমন্ত্রীকে আমেরিকার বিরুদ্ধে শক্ত জবাব দিতে। আসন ছাড়ো। এই ভোট চোরেরা গদি ছাড়ো। এই ভোট চোরেরা গদি ছাড়ো। এসআইআর নামে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না। ভারতবর্ষের উপরে মার্কিন প্রেসিডেন্ট জর্জ সাম্রাজ্যবাদের ভারতবর্ষের বিরুদ্ধে শুল্ক হামলার বিরুদ্ধে এদিকে দিকে গর্জে উঠুন। ইনকলাব জিন্দাবাদ। এই বেকারদের অসহায়ত্ব সুযোগ নিয়ে রমরমা নেশা বাণিজ্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। রাজ্যের আইনের শাসন সুনিশ্চিত করতে আমাদের লড়াই চলছে, চলবে। এই লড়াইয়ের সমস্ত অংশে দেশপ্রেমিক গণতন্ত্র প্রিয় জনগণ এগিয়ে আসুন। রাজ্যের কাজ খাদ্যের অভাব বেকারদের অসহায়ত্বের সুযোগ নিয়ে রমরমা নেশা বাণিজ্যের বিরুদ্ধে সিপিআইএম বিস্তাগতলা লোকাল কমিটি লড়ছে, লড়বে। এই লড়াইয়ে আপনিও সামিল হন। ইনকলাব জিন্দাবাদ। রাতের অন্ধকারে শাসক দলের দুষ্কৃতিকারীদের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সিপিআইএম লড়ছে, লড়বে। এই ব্যাপারে পুলিশি টহলদারি বৃদ্ধি করতে আমাদের মিছিল লড়াই চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ। আপনারা লক্ষ্য করেছেন আমাদের গোটা রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ বিপর্যস্ত। আইনের শাসন বলতে আমরা যেটা বুঝি, মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, রাতের অন্ধকারে মানুষ নির্বিঘ্নে বাড়িতে থাকতে পারবে। কিন্তু আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যের সাথে আমাদের এই বনমালীপুর এলাকার ধলেশ্বর, চন্দ্রপুর, আশ্রমচমনি থেকে শুরু করে আমাদের এই ধলেশ্বরের যে অলিগলি আছে, এখানে নেশার উপদ্রব। শুধু নেশার উপদ্রব বললে ভুল হবে, সেখানে শাসক দলের মদতপুষ্ট সমাজদ্রোহীরা আমরা লক্ষ্য করছি রাতের অন্ধকারে বিভিন্ন আনাচে কানাচে তারা অসামাজিক কাজে লিপ্ত।
মানুষকে ভয় দেখায়, ছিনতাই করে, রাতের অন্ধকারে চুরি করে। এর মধ্যে গত 1 মাসে এই ধলেশ্বর বনমালীপুর এলাকা একাধিক বাড়িতে সেখানে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বক্তৃতা করতে গিয়ে বাজার গরম করছেন, বলছেন নেশা কারবারিদের ছাড়া হবে না, যারা আইন শৃঙ্খলা নষ্ট করছে তাদেরকে পুলিশের জালে তুলে দেওয়া হবে। কিন্তু কি করে সম্ভব? এ তো মন্ডলের রাজত্ব চলছে, প্রশাসনের রাজ তো আমাদের রাজ্যে নেই। মন্ডলের নেতার কথা ছাড়া কোনো আসামি গ্রেপ্তার হয় না। এখন আপনারা লক্ষ্য করবেন গোটা রাজ্যের মধ্যে যারা নেশার কারবারি মাঝে মাঝে 2-1 জন পুলিশের জালে ধরা পড়ে, তাদের পরিচয় হচ্ছে তারা বিভিন্ন এলাকায় যুব মোর্চার মন্ডলের নেতা। সম্প্রতি খয়েরপুরের ঘটনা আপনারা লক্ষ্য করেছেন। গতকাল আমরা লক্ষ্য করেছি ঊনকোটির জেলা সভাপতি যুব মোর্চার, উনি সংবাদ মাধ্যমে হুমকি দিচ্ছেন চামড়া তুলে লবণ লাগিয়ে দেবেন, ওনার বিরুদ্ধে কথা বলা যাবে না। এই তো চলছে গোটা রাজ্যে। এইসব ঘটনার প্রতিবাদে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা আজকে এখানে সমবেত হয়েছেন। পূর্ব আগরতলা থানার আধিকারিকের কাছে তারা ডেপুটেশনে যাবেন, স্মারকলিপি দেবেন। আমরা বিশ্বাস করি এই পূর্ব আগরতলা এলাকার যিনি পুলিশ আধিকারিক আছেন, সিপিআইএম তথ্য দিয়ে এই স্মারকলিপি ওনার হাতে তুলে দেবেন, ওনারা সেখানে ভূমিকা গ্রহণ করবেন এসব ঘটনার বিরুদ্ধে। কিন্তু আমরা আপনাদের কাছে বলতে পারি অগ্রিম, পুলিশের হাতে কোনো ক্ষমতা নেই, ওদের ক্ষমতা সিজ করেছে মন্ডল, শাসক দলের নেতারা। অদ্ভুত অবস্থা গোটা রাজ্য জুড়ে এবং আমাদের এলাকা জুড়ে। তাই আমরা এখানে সামিল হয়েছি। আমরা আপনাদের কাছে আবেদন করব, আপনারা বিভিন্ন সময় জনসচেতনতা তৈরি করতে ভূমিকা গ্রহণ করেন। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, এই যে অসামাজিক কার্যকলাপ, এই যে নেশা, জোয়া, রাতের অন্ধকারে চুরি, ছিনতাই, এসব ঘটনার বিরুদ্ধে আপনারা সেখানে মুখ খুলবেন। আপনারাও বাধা আছে জানি, বলতে কোনো দ্বিধা নেই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সংবিধান আপনাদের ক্ষমতা দিয়েছে 4র্থ স্তম্ভ বলে, আপনাদের জ্ঞান দেওয়ার জন্য না, উপদেশ দেওয়ার জন্য না, আপনাদের আমরা ডেকেছি এই কারণে আমাদের বক্তব্য রাজ্য জুড়ে প্রচার করে এই যে রাহাজানি, এই যে মন্ডল রাজ, এই যে শাসক দলের একাংশের এই দুর্বৃত্তপনার বিরুদ্ধে আমাদের সাথে সাথে আপনারাও জনমত তৈরি করে আমাদের রাজ্যে সাধারণ মানুষকে শান্তিতে থাকার সুযোগ করে দেবেন, আমাদের এলাকাগুলোতে শান্তির পরিবেশ বিরাজ করতে সাহায্য করবেন। এই আবেদন নিয়েই আমরা আপনাদের ডেকেছি এবং এই স্মারকলিপি পেশ করার জন্য আমাদের বন্ধুরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে। এই কারণেই আমাদের আজকের কর্মসূচি। আইনের শাসন সুনিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করতে হবে। এই সংগ্রাম চলবে। এই সংগ্রাম বিচ্ছেদ তো না মনে হয়। লোকাল কমিটি লড়ছে, লড়বে। রাতের অন্ধকারে অসামাজিক কাজে লিপ্ত থাকাদের অবিলম্বে সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। সিপিআইএম পূর্ব আগরতলা লোকাল কমিটি রাতের অন্ধকারে অলিতে গলিতে অসামাজিক কাজ করছে, পুলিশি টহলদারি নেই কেন? জবাব চাই, জবাব দাও। রাতের অন্ধকারে শাসক দলের সন্ত্রাসীরা অসামাজিক কাজে লিপ্ত, পুলিশের স্বেচ্ছাচারিতা আমরা মানছি না, মানব না। অবিলম্বে এদের গ্রেপ্তার করার উদ্যোগ নিতে আমাদের লড়াই চলছে, চলবে। সুযোগ নিয়ে রমরমানে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শহীদের রক্ত
রক্ত শত শহীদের রক্ত শহীদ মিলিতে পুষ্পার্পণ ডিএসইউ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিনাও আমার পক্ষে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের গেরুয়ামুক্ত করার ক্ষেত্রে এসএফআই-টিএসইউর সংগ্রাম চলছেই চলবে। প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসএফআই-টিএসইউর সংগ্রাম চলছেই চলবে। আজকে আমাদের টিএসইউর 48তম প্রতিষ্ঠাতা দিবস 1978-এ 19 এবং 20 আগস্ট খোয়াইয়ের টাউন হলে প্রায় 400 জন প্রতিনিধিকে নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের আজকে আমাদের টিএসইউর ছাত্র সংগঠনের পথ চলা শুরু। এই থেকে আজকে 2025 অবধি আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থে শুধুমাত্র ছাত্রছাত্রীদের শিক্ষার লড়াইয়ের প্রশ্নে না, আমাদের ট্রাইবেল অংশের সমস্ত ভাষাগত সংস্কৃতির লড়াইয়ের প্রশ্নে টিএসইউ লড়াই সংগ্রাম করছে। আজকে 48তম টিএসইউর প্রতিষ্ঠা দিবসে আমাদের যে মূল স্লোগান রয়েছে সেটা হলো নেশার যে পথ রয়েছে এই পথ থেকে বেরিয়ে এসে শিক্ষার আলোয় পদার্পণ করা। আপনারা জানেন একটার সময় আমাদের ত্রিপুরা রাজ্য পুরো ভারতবর্ষে শিক্ষার জন্য পরিচিত ছিল, পুরো ভারতবর্ষে শিক্ষার জন্য 1 নম্বর ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরা মথার সরকার আজকে প্রায় 6 বছর হয়ে গেছে। এই 6 বছরে ত্রিপুরা রাজ্য যেখানে শিক্ষা 1 নম্বর ছিল আজকে সেখানে নেশায় 1 নম্বর। দুর্ভাগ্যের বিষয় আমাদের পাশের রাজ্য যেখানে মিজোরাম আজকে শিক্ষার ক্ষেত্রে 1 নম্বর পৌঁছে গেছে, সেখানে আমাদের ত্রিপুরা রাজ্য 1 নম্বর থেকে নেমে এসে 6 নম্বরে পৌঁছে গেছে। আমরা দেখতে পেলাম বিশেষ করে এডিসি এরিয়াগুলোতে যেভাবে আমাদের ট্রাইবেল অংশের ছাত্রছাত্রীরা ড্রাগস এডিক্টেড হচ্ছেন। আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে আজকে খুললে দেখি বিদ্যালয়ে না গিয়ে পথে চলতিতে রাস্তায় কীভাবে মদ সেবন করছেন, ড্রাগস নিচ্ছেন। এই সরকার যেভাবে ছাত্রছাত্রীদের শিক্ষার আলোয় না ঠেলে দিয়ে নেশার দিকে ঠেলে দিচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই ফাউন্ডেশনতে আমরা মূল স্লোগান থাকবে শিক্ষার অন্ধকার আলো থেকে শিক্ষার আলোয় ফিরে এসে নেশামুক্ত অন্ধকার থেকে ফিরে আসা। আপনারা জানেন বর্তমানে আমরা ত্রিপুরাসা দরদি নামে একটা সরকার ত্রিপুরা মাথা রয়েছে, যারা প্রতিনিয়ত বলেন আমরা সরকার গঠন করতে হয়েছে, বেশি দিন হয়নি কাজ করব, কিন্তু আজকে প্রায় অনেক বছর হয়ে গেছে। তারা রাজ্য সরকারও আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধুমাত্র এডিসি এরিয়াতে প্রায় এডিসি প্রশাসনের আন্ডারে 134টা মতন স্কুল রয়েছে, যেখানে প্রায় 160টা মতন স্কুল একজন মাত্র শিক্ষক রয়েছে। আর পুরো ওভারঅল যদি আমি এডিসি এবং রাজ্য সরকারের মিলে এডিসি স্কুলগুলো দেখি 302টা মতন স্কুলে মাত্র একজন মাত্র শিক্ষক দিয়ে পরিচালনা হচ্ছে। তো দুর্ভাগ্যের বিষয় আজকে এইচআইভিতে 1 নম্বর, আজকে আমরা নেশায় 1 নম্বর। আর এই এইচআইভিতে কে সরাচ্ছেন? সে রতনলাল নাথের বাসায় তার জিনিয়াস ওয়ান সে কার্যকর্তারা, তারাই আজকে এইচআইভি ত্রিপুরা রাজ্যে সরাচ্ছেন। সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখি কিভাবে কার সঙ্গে কি হচ্ছে, কোন মণ্ডলের নেতা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যেটা বলাও আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার। এই একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমাদের টিএসইউর মূল এটাই আমাদের থাকবে, ককবরক ভাষাকে 8 শিডিউলে অন্তর্ভুক্ত করতে হবে, 125তম সংশোধন বিল পেশ করে এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করতে হবে, জম্পুই জলাতে আমাদের কলেজ স্থাপন করতে হবে, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি, এমবিবি ইউনিভার্সিটিতে ককবরক পিজি কোর্স চালু করতে হবে, এবং ওভারঅল রাজ্যের যে শিক্ষকের সংকট চলছে যে শিক্ষক অতি দ্রুততে নিয়োগ করে এটা সমাধান করতে হবে। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। টিএসইউর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অঙ্কিত। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন। এসএফআই সদর শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ ওই 48 থেকে করতেছে, তারা তো 2005 থেকে না করতেছে। আমরা ভুলছি না, ভুলবো না। শহীদের রক্ত শহীদের পথে দেশ
লড়াই সংগ্রামে जिंदाबाद इनकलाब जिंदाबाद PSU जिंदाबाद इंडिपेंडेंस डेमोक्रेसी ছাত্র সমাজ अप सोशलिज्म डाउन डाउन कैपिटलिज्म इनकलाब সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট কংগ্রেস তাহলে খালি বীর শহীদের রক্ত অবিনত ছাত্রীদের শিক্ষার সাথে টিএসইউর সংগ্রাম চলবে ৪৫তম প্রতিষ্ঠা থেকে আবাসস্থল কম্পরক এইট শিডিউলের অন্তর্ভুক্ত করার জন্য টিএসইউর বাইকের নাম্বারটা দিছো নি লেখা দাও না স্যার শেষ করতে না যাও দিয়ে লে যাবে বাইকটা করে বিদ্যালয়ে এলাম ये देखिए क्या स्पेशल मेडिसिन আনেন না ভাতও খাইছি না বললাম অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যাদেরকে আমরা ভেটান বলি, ভেটান ছিনতাইবাজ বা চোর, বাইক চোর, এদের একটা গ্রুপ গত 16 তারিখ রাত্রি অনুমান 2টা 2:30টার দিকে একটা মুভমেন্ট শুরু করে বর্ডার গুলচক্কর এরিয়ার কাছাকাছি। তো অ্যাকর্ডিংলি এই খবরটা আসে ওসি রানা চ্যাটার্জির কাছে। অ্যাকর্ডিংলি ওসি রামনগর আউটপোস্ট এবং পশ্চিম থানার একটা পুলিশের টিম সেখানে সঙ্গে সঙ্গে দৌড়ে যায় ওদেরকে ধরার জন্য, এবং পরবর্তী সময়ে ধরতে যাওয়ার সময় এদের হাতে ধারালো অস্ত্র ছিল। ওরা আমাদের পুলিশ টিমের উপর আক্রমণ করে, এতে আমাদের একজন কনস্টেবল রামনগর আউটপোস্টের দীপক দেব সে রক্তাক্ত জখম হয়, এবং পরবর্তী সময়ে সেটা আরও বড় পুলিশ টিম নিয়ে রানা চ্যাটার্জি সেখানে যায় এবং গিয়ে পুরো এলাকা সার্চ করে 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এদের নাম হচ্ছে শাকিল, একজনের নাম হচ্ছে শাকিল, আরেকজনের নাম হচ্ছে মিন্টু রুদ্রপাল, শাকিল বেয়াম মিন্টু রুদ্রপাল। তো এদেরকে এবং বাকি যারা ছিল এরা বাইক নিয়ে পালিয়ে যায় ওই স্পট থেকে। পরবর্তী সময় আবার সেই রেড করা হয় বিভিন্ন জায়গাতে, এদের মুভমেন্ট দেখে রেড করে এদেরকে জয়পুর এবং জয়পুর এলাকা থেকে ওদের 2 জনকে অ্যারেস্ট করা হয় এবং আরেকজনকে অ্যারেস্ট করা হয় বিশালগড় থেকে। তো এদের কাছ থেকে মোট 3টি বাইক পাওয়া যায়, চুরির বাইক, যেগুলির নাম্বার হচ্ছে TR01X5243, TR010Q8128 এবং আরেকটি হচ্ছে TR01AD6121। এবং এই ঘটনায় যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে পরবর্তী সময় যাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আরও যাদের আইডেন্টিফিকেশন করা হয় এবং এদেরকে অ্যারেস্টও করা হয় এবং এদের কাছ থেকে অনেকগুলি সোনার জিনিসও পাওয়া যায়, যে তার নাম হচ্ছে জুটন মিয়া এবং আরেকজন হচ্ছে আকাশ দেবনাথ। টোটাল 4 জনকে ধরা হয়েছে। হ্যাঁ, টোটাল 4। আকাশ দাস। তো একজনকে বড় গুলচক্কর, একজনকে জয়পুর, আর একজন বিশালগড়, আর আরেকজন জয়পুর থেকে। মোট 4 জনকে অ্যারেস্ট করা হয়। এই গ্রুপটা তাদের স্বীকারোক্তি দিয়েছে যে তারা বিভিন্ন জায়গায় ছিনতাই করে এবং বিশালগড় বাইপাসে ওরা ছিনতাই করেছে, উদয়পুরেও এরা এই ধরনের ছিনতাই এবং বাইক চুরি সংগঠিত করেছে, আগরতলার বিভিন্ন জায়গায় এরা বিভিন্নভাবে অনেক অ্যাক্টিভিটিস করেছে। তো আমরা
এদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি এবং এদেরকে আজকে আবার ফার্দার রিমান্ড চেয়ে আমরা এদেরকে কোর্টে তুলব। বাকি যে যে জায়গাতে এদের মানে চুরি সংগঠিত করেছে বা বাইক স্ন্যাচ করেছে আর বাইক চুরি করেছে এগুলিকে আমরা বার করার চেষ্টা করব। থাকবে আরও থাকবে, আর মিনিমাম 7 থেকে 8 জনের একটা গ্রুপ আমরা আন্দাজ করতে পারছি, আরও বাকি 2-3 জন এখনো। সবাই আগরতলা কোথায় থাকে? এরা আগরতলা না, এরা টোটাল উদয়পুর থেকে বিশালগড়, আগরতলা সব জায়গায় এদের একটা মুভমেন্ট আছে। এরা এদের একটা মুভমেন্ট আছে। তো এবং তারা আশা করি তারা বিভিন্ন কেসে ওয়ান্টেডও আছে, আমরা সব থানাগুলিতে দিয়েছি। তো এদের অন্যান্য কেসেও ওরা অ্যারেস্ট হবে। চুরির পাশাপাশি পুলিশের উপরে আক্রমণ, হ্যাঁ, ওরা ভীষণ, কারণ যেহেতু গ্রুপটা বড় ছিল, এরা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা পুলিশের উপর আক্রমণ করতেও তারা দ্বিধাবোধ করেনি। এদের কাছে ধারালো অস্ত্র ছিল, সেটাও উদ্ধার করা হয়, একটা চাকু ড্যাগার উদ্ধার করা হয় ওদের কাছ থেকে। আরে অনেকটাই দিন অর্ডারে কি বাইক চুরি এটা কইতাছে রে নন্দ বুলেট এটা ফিজিনি আর ইনচা কোনটা ওইখানে লড়ালড়ি শেষ হইছে নি সামনের দিকে লড়লো না বিদ্যা সেম দিবে দাঁড়া বাইকের নাম্বারটি দিয়ে দাও। বাইক নাম্বারটি কিছু নাই নাম লাগতো তো 13 টাকা বাইক সাহসিকতার পরিচয় কি এটা দেখ। আর এর ভিতরে দুঃখ করে আটকাছে না তো তুলতে পারতাম না। একটু
आज 19 अगस्त एक बहुत ही इम्पोर्टेंट आज दिवस है। महाराजा वीर विक्रम किशोर माणिक्य बहादुर जी का आज जन्म दिवस है और उन्होंने ही आधुनिक त्रिपुरा की नींव रखी थी और समाज के प्रति उनका जो एक समर्पण था उसी के उपलक्ष्य में आज हम सभी ने यहाँ पे रक्तदान शिविर का आयोजन किया है और डीएम ऑफिस के लोग जो ऑलरेडी एक बहुत इम्पोर्टेंट सामाजिक काम को क्रियान्वयन करते हैं और हम देख सकते हैं कि उन्होंने बढ़ चढ़कर इस रक्तदान शिविर में पार्टिसिपेट किया है। हम सभी ग्राउंड से लोग हैं इसमें और हम उम्मीद करते हैं कि ये जो हमारे समाज के प्रति जो हमारा जिम्मेदारी है इसको हम ना केवल रक्तदान से परंतु हर हिस्से में निभाएंगे और जो भी मैक्सिमम त्रिपुरा के विकास के लिए हो सकता है मुख्यमंत्री जी के नेतृत्व में वो सारे कार्य इन सरकारी ऑफिसेज से होंगे। खासकर हमारे सारे सरकारी कर्मचारी त्रिपुरा को एक विकसित त्रिपुरा बनाने के लिए कार्यरत हैं और ना केवल इस तरह के सामाजिक कार्य परंतु जो भी पॉसिबल है आम नागरिक के लिए उनकी सेवाओं के लिए उसे हम और इम्प्रूव करेंगे और अच्छे से उनको ये सेवाएं दी जाएंगी। আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তো আজকে জানেন আজকে একটা মহৎ দিন, আমাদের মহারাজার জন্মদিন আজকে। তো সেই সঙ্গে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনও আরেকটা মহৎ কাজে হাত দিয়েছে। তো এই কাজে আমি ডিএম সাহেব সহ সমস্ত কর্মচারীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে। আমাদের সরকারি কর্মচারী যারা আছে সরকারি কাজের ফাঁকে ফাঁকে তারাও সামাজিক কাজে যুক্ত হচ্ছে। তো রক্তদান একটা মহৎ দান, এই কাজে যাতে আরও কর্মচারী যারা আছে তারাও যাতে উৎসাহিত হয়, তারাও যাতে সেইভাবে রক্তদানে এগিয়ে আসে। আজকের দিনে আমি দাঁড়িয়ে সবার কাছে এটাই আহ্বান রাখবো যে যারা এখনও রক্ত দিতে ভয় পায় তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে বুঝিয়ে রক্তদানে উৎসাহিত করতে হবে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেভাবে আমাদের এই রাজ্যকে কাজ করে যাচ্ছেন, এই রাজ্যকে একটা উন্নত রাজ্য হিসেবে গড়ে তুলতে চাইছেন এবং উনি যেভাবে চাইছেন যে আমাদের কোনো রোগী যাতে সেখানে রক্তের অভাবে না মারা যায় তার জন্য বিভিন্ন জায়গায় সেখানে রক্তদাতাদের তিনি উৎসাহিত করেন। তো তারই অঙ্গ হিসাবে সেখানে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগেও সেখানে রক্তদান হচ্ছে। আগামী দিনে প্রত্যেকটা ব্লকেও সেই রক্তদানের ব্যবস্থা কিভাবে করা যায় সেটাও আমরা দেখব বা সবাইকে বলবো যাতে সবাইকে বলবো যাতে রক্ত তারা দান করে এবং সমাজের জন্য কিছু কাজ করে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে করা হয়েছে। নরমালি অনেকগুলো Maria, Maria,
spectator dari bersungguh aku bertanya dengan jenis selain kah education cemberok namanya apabila benar bagi every community no society sama lagi every society no educated society sama lagi राज्य में ऑनरेबल चीफ मिनिस्टर ने लीडरशिप समन तंगवी कमाने वो जब जो तरह आगे भी फाइने बस कहीं सालो अवधाय एनवायरमेंटल जोन कंटिन्यू नालने बागे जैसे राष्ट्र परिवार ने प्रति वो संसद की घोषणा खाई जा गई अवधाय से लाइफ में रहने की सलाह बागे जिन मान थे रहने की सलाह बागे जो अवधाय एनवायरमेंटल कंटिन्यू नालने बागे बस कहीं सालो जब जो तरह आगे भी माफिले ताकत देखो कोसम चाहे एम्प्लॉय चाहे एम्प्लॉय सेक्शन होतो बा कर्मचारी महल होतो स्टूडेंट महल होतो कृषक महल होतो व्यवसायी होतो जो तन से आरोग्य माफाइने जो अवहाय एनवायरमेंटल नालवे तलने बागे अमसना आनने थायो को चले अनि को किसिसा सामान्य आनरण नथाका जतना हामबाई महाराजा बीर बिटर विषय माने गनी दिने आशयमानि सालुना तेबसल थिनांगो कथां तंसर कि प्रहाव देव कतर कलम भए जों हमना सेलिब्रेशन खाइ मान्थो तेसिनि वर्षम को जब कहि मान्थो अमसनान को कचरानि को कान मनथका जतना हामबाई खुलंगा যদি উনাকে একটু উনাকে সম্মান দেওয়া এবং উনার সাথে উনার কানেক্ট করা এবং সেভাবে আমি আজকে করে ওকে আমি শুভেচ্ছা জানাবো যে উনি উনাকে আমরা এই যে কমিটি আছে কমিটি উনাকে সিলেকশন করেছে আমরা আগামী দিন আমি আইসিআই ডিপার্টমেন্টকে আমরা বলবো যে যে কাজগুলো আমরা এখনো মহারাজা বীর বিক্রম কৃষ্ণ মানিক বাহাদুর যে চিন্তা ভাবনাগুলো আছে আগামী দিন আরো যাতে আমরা করতে পারি সেই কথাগুলো বলে আমার কথাগুলো শেষ করছি নমস্কার জয় ভাই আমরা কিন্তু কাজ করতে পারি আজকে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে ছোটা আমাদের এখানে রাস্তাঘাট অনেক অনেক রকম কথা বলে ন্যাশনাল আমাদের রাস্তায় এরকম কি সমস্যা এত ধরনের প্রবলেম হচ্ছে আরে সেগুলোর জন্য তো আমরা সতর্ক এই সরকার আইস করার সরকার নয় সারাক্ষণ করে চিন্তা করে যদি হয়ে থাকে সেইভাবে কেন্দ্রীয় মন্ত্রী গোচরে আমরা এনেছি এবং সেইভাবে কাজ হচ্ছে কিন্তু বিরোধীরা বিরোধী করার জন্য রাস্তা ওইসব উন্মেষ হয়ে গেছে কিছু নেই এখন হাসপাতালে এই হচ্ছে না সেই হচ্ছে না ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল আমরা জানি উন্নতির সময় হয়েছে হাসপাতাল কলেজ স্কুল বাজার কি না করেছে ওনাদের সময় মহারাজা বীর বিক্রম নিজেও একজন কবি ছিলেন উনি লেখক ছিলেন ভাবা যায় একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তৎকালীন সময়ে কাকে যারা সংস্কৃতির সাথে যুক্ত তাদের সম্মান উনি দিতেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলি প্রায় মানিক্য কামিষ্টি 7 পুরুষদের সময় উনি এখানে 7 বার উনি দিয়েছিলেন 4 মহারাজার সময় এবং ভারত ভাস্কর প্রথম উনাকে ডেকে এই ত্রিপুরাতে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা বিরাট সম্মানের জায়গায় ওনাকে রেখেছেন প্রথম উনার যখন 80 বছর বয়স উনাকে এনে রবীন্দ্র যে জন্ম জয়ন্তী এবং উনার কে সম্মান দেওয়া হয় এবং ভারত ভাস্কর হিসেবে উনাকে উপাধি করেছেন আমরা এইগুলো দেখেছি এগুলো জানা দরকার এবং আজকে যে আমাদের মধ্যে নিজেদের মধ্যে অনেক সময় আমরা বিভিন্ন সময়ে মানে আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করার চলার যে চেষ্টা করে আজকের দিনে ওনাকে স্মরণ করে উই শুড অল শুড বি ইউনাইটেড যেটা আমাদের মহারানী বলেছেন প্রীতিজি যে আমাদের সেইভাবে চলা উচিত কারণ একজন আরেকজন ছাড়া কেউ এই পৃথিবীতে চলতে পারবে না আমাদের প্রকৃতি থেকে আমাদের জানতে হবে অক্সিজেন ছাড়া আমরা যখন বাঁচতে পারবো না এক পেड़ মাকে না মাননীয় প্রধানমন্ত্রী বলছেন পেड़ লাগাও অর্থাৎ অক্সিজেন প্রয়োজন প্রায় 260 টন অক্সিজেন প্রতি বছর একটা নেচুর যে গাছ সেটা দেয় আর 50 থেকে 60 যে কার্বন ডাইঅক্সাইড প্রতি বছর ওটা গাছগুলো চুষে খায় একটা তো এইগুলো যতক্ষণ ধরে অ্যাওয়ারনেস না থাকবে সেগুলো না বুঝতে পারবো সাইন্টিফিক্যালি চিন্তা হবে যে আমাদের গাছ আমাদের প্রকৃতি থেকে যে একজন আরেকজন ছাড়া এই যে সিম্বায়োসিস পদ্ধতিতে আমাদের বাঁচতে হবে সেটা আমাদের চিন্তা করতে হবে যে জাতি জনজাতি মুসলিম হিন্দু মুসলমান আলাদা আলাদা কেউ না তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গাতে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না দেশের কল্যাণে দেশ সবচেয়ে আগে এবং আমাদের নিজেদের যে অস্তিত্বের কারণে আমরা সবাই একসাথে আমাদের থাকতে হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হিউম্যানিটির উপর ভিত্তি করে আমাদের থাকতে হবে
ধর্ম যার যার, কিন্তু আমরা সব ধর্মের প্রতি আমাদের আস্থা আছে, আমরা সম্মান আছে, এবং সেটা আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ওনার যে স্থাপিত যে কীর্তিগুলো এখানে রেখেছেন। এখানে বলা হয়েছে, আমার পূর্ব বক্তা বলেছেন যে এখানে আজকে যদি আমরা সাগরের কথা বলি, আজকে এখানে আমাদের মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরের কথা বলি, সব থেকে মন্দির চারিদিকে মন্দিরের স্থান, পুকুর খনন থেকে আরম্ভ করে আজকে আমরা বিভিন্ন জায়গায় পুকুর খনন করছি। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সেগুলো তো তৎকালীন সময়ে আমাদের মহারাজা দেখিয়ে দিয়েছেন যে পুকুরের মতো ইম্পর্টেন্ট। তো এই যে বিষয়গুলো আছে, আমি মনে করি আমাদের প্রতি বছর সেগুলো আজকে শুধু এই দিনে না, সবসময় আমাদের এগুলো আলোচনা করা দরকার। এবং যারা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছে তাদের কাছে একটা জিনিস আমি বলবো যে তৎকালীন সময়ে এই যে নেশা নিয়ে আমরা চিন্তিত আছি, আমি জানি না মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সময় এই নেশা এই মাইনার হয়ে আসাম হয়ে মিজোরাম হয়ে চলে আসছে, এই জিনিস যদি উনি দেখতেন তাহলে তৎকালীন সময় হয়তো বা আমাদের কাছে এখন এত মানে এজেন্সি আছে, আমরা এখনো সমস্যা হচ্ছে, তৎকালীন সময় হয়তো উনি মানে তৎক্ষণাৎই হয়তো এগুলো স্তব্ধ করে দিত। এইগুলো থেকে আমাদের শেখা উচিত। সবাইকে বলবো বি ওয়্যার ফ্রম দ্য ড্রাগ এডিকশন। প্রথমে মানে এভিকুয়েশন হয়, এভিকুয়েশন করতে করতে একটা সেল একটা মানে মনে হয় যে ইউফোরিয়ার একটা ভাবনা হয়, শেষ পর্যন্ত এডিকশনে যায়। আর এর থেকে আরেকটা বড় বিষয়, যারা আজকে ইন্ট্রাভেনাস ইনজেকশন দেয় তাদের জন্য আমি আবার একটা মেসেজ দিতে চাই যে তারা এর থেকে বিরত থাকুক এবং তাদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে আইসোলেট করে তাদের প্রপার ট্রিটমেন্ট আজকে আমাদের নেওয়া উচিত। সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের ট্রিটমেন্টের জন্য, বিনা পয়সায় তাদেরকে আমরা অ্যান্টি রেট্রোভিয়াল থেরাপি আমরা দিচ্ছি। যারা নেশা করছে তাদের ওএসটি আছে, ওরাল সাবস্টিটিউট থেরাপির ব্যবস্থা আছে, ইচ্ছে করলে সেগুলোও নিতে পারে। ফিলিংস একই, কিন্তু তার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো হবে। সেইগুলো নিয়ে প্রতিবার এই আমাদের এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনে, আমাদের নিজের ব্যক্তিদের জন্মদিনে এই বিষয়গুলো নিয়েও আমাদের আলোচনা করতে হবে, যে আমরা যেন আবার ঘুরে আবার আমরা ওই জায়গায় আছি যারা আমাদের যে একটা সমাজ ব্যবস্থা উনি রেখে গেছে। ওনার সময়ে আমরা দেখেছি, ওনার যখন পড়াশোনা আমরা করি, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, উনিও বলেছেন যে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার ইজ মাস্ট, এবং সেগুলো করেছেন। আমরাও চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন। আজকে আমাদের যে মিউনিসিপ্যালিটি হোক, আমাদের নগর পঞ্চায়েতে হোক, এডিসি হোক, বিভিন্ন জায়গায় এই যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, হয়তো কোনো জায়গায় খামতি থাকতেই পারে, খামতি থাকলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সেই প্রপার্টি তার যে ব্যবহার সেটা করা উচিত। সেটা যখন সেই বিশ্বাস এবং সেই আশ্বাস যখন আমরা একজন আরেকজনের কাছে আমরা দেবো, তবেই আমরা এই ওনার প্রতি যে সম্মান সেটা আমরা দিতে পারবো। আজকে এখানে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার আমরা চালু করেছি। এর আগে আমরা আসার পরে আমরা বিভিন্ন যে বই মেলার মধ্যে আমরা দিতাম। सोशल वर्कर गोबां स्कुलाव फराय थांनाय जोंनि स्टुडेन्टसआव हस्टेलाव थांनाय सोलोंनाय অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কেউ কাউকে বাদ দিয়ে কেউ যদি মনে করে আমি আইসোলেটেড হয়ে আমি কাজ করবো, কোনো দিন না নিজের উন্নতি হবে, না রাজ্যের উন্নতি হবে, না নিজের যে চিন্তা ভাবনা সেটারও উন্নতি হবে। আমরা চাই আগামী প্রজন্মে যারা এখানে ছেলে মেয়েরা আছেন, যারা আগামী দিনের প্রজন্ম, তাদের কাছে একটা সুস্থ পরিবেশ, সুস্থ মানসিকতা, সুস্থ বিকাশের রাস্তা দেখানো, সেই বিষয়ে আমরা কাজ করছি, যাতে এটা সুন্দরভাবে যে ভারতবর্ষ সনাতন যে সনাতন কথা বলে, অর্থাৎ কি সনাতন দেশ মানে তার এই দেশ কবে হয়েছে তার শেষ নেই, কে বলতে পারবে। সনাতনের অর্থ হচ্ছে আপনি গুণেও শেষ করতে পারবেন না। এই ইংরেজরা এসে এখানে আক্রমণ করেছে, মোগলরা এসে আক্রমণ করেছে, বহু জায়গায় ইজিপ্টের এখন সভ্যতা ওই মিউজিয়ামে চলে গেছে, গ্রিক সভ্যতা নেই এখন। কিন্তু ভারত এত আক্রমণের পরও ভারত কিন্তু ভারতের জায়গায় আছে এবং আগামী দিনও থাকবে। সেটা একমাত্র আমাদের কালচার, আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে পরম্পরা, তার উপর ভিত্তি করে ভারত সেভাবে থাকবে। প্রায় 700টার মতো আমাদের ভারতবর্ষের মধ্যে জনজাতি গোষ্ঠী আছে, তার মধ্যে ত্রিপুরাতে 19টা জাতি গোষ্ঠী আছে। কিছুদিন আগে আমি যখন
আমাকে যখন নির্বাচন করা হলো আমাদের পার্লামেন্টে, সেখানে রাজ্যসভার সদস্য হিসাবে আমি কার্বন কমিটি নিয়ে আমার জোরালো বক্তব্য আমার রাখতে হয়েছে। আমি প্রথমত বুঝতেই পারিনি কার্বন কমিউনিটি থেকে আগের থেকে, কিন্তু সেটা লোকসভায় হয়েছে, রাজ্যসভায় পাশ না হলে সেটাকে মান্যতা দেওয়া হবে না। অর্থাৎ এই যে কুকির থেকে একটা অংশ, সেটা হচ্ছে কার্বন কমিউনিটি। আমি জোরালো বক্তব্য রাখলাম, সেখানে 1 ঘন্টার মাধ্যমে আমি সমস্ত ইনফরমেশন নিলাম এবং সেটা যুক্ত, কিন্তু সেটা কিন্তু সাবস্ক্রাইব। আমি এখন অনেক, সেদিন আমি ক্যাবিনেটে এই বিষয়ে কথা বলছিলাম, যখন আমি বললাম যে জনজাতি গোষ্ঠী যারা সমাজপতি তাদেরকে 2000 টাকা করে আমাদের সরকার আসার পর তাদেরকে সম্মানিত দেওয়া হচ্ছে। এবং সেখানে জনজাতি গোষ্ঠীর মধ্যে থেকে আওয়াজ তুলেছিল যে অনেকে আছে, কারণ 3 বছর পর আমার কাছে আই হ্যাভ বিন রিপোর্টেড যে দেয়ার ইজ চেঞ্জেস। কি চেঞ্জ? যে সমাজপতিদের মধ্যে অনেক সময় চেঞ্জ হয়। তো আমি বললাম তাহলে কি হবে? বলে না, ওদের যদি কেউ অনেকে আছে যে অলরেডি সরকারি চাকরি করে, অনেকে আছে রিটায়ারমেন্টে করার পর তাদেরকে একটা রিটায়ারমেন্টের বেনিফিট তাদেরকে দেওয়া হয়। আমি বললাম না, এটাকে দিয়ে দিতে হবে। শুধু উঠানো না, আমি মাত্র 10 জন এখন পর্যন্ত পেয়েছে। তো 19টা জাতি গোষ্ঠী হলে তো 10 জন কি করে পায়? তারপরে কাউন্ট করে দেখা গেল যে মাত্র যদি এটা উঠানো যায় তাহলে 12 থেকে 13 হবে, এর বেশি না, 14 জন হবে। আমি বললাম তাহলে আমাদের জনজাতি গোষ্ঠী কত আছে? 19 জন তো আছে। সবার কিন্তু জনজাতি গোষ্ঠীর সমাজপতি সিস্টেম নেই। তা আমি বললাম জনজাতি সিস্টেম যদি নাও থাকে তাহলে কেউ প্রধান করতে হবে, কাউকে হেড বানাতে হবে। আমরা চাই ইনক্লুসিভ, সবাই যেতে পারে। তো সেই জায়গায় আমরা এখন খবর নিলাম যে প্রায় 50টা জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে অলরেডি রেজিস্টার। তাহলে 50 জনজাতি গোষ্ঠীকে কেন না 5000 টাকা করে আমরা দেব? এখানে আমার যে ক্যাবিনেটের মিনিস্টার সাহেব এখানে আছেন, আমরা সেখানে কথা বলেছি যে আমরা চাই সমস্ত জনজাতি গোষ্ঠীর তাদেরকে সম্মান ইম্পর্টেন্ট। এবং আজকে আমরা যে ছুটি ঘোষণা করেছি 19 আগস্ট আমাদের মহারাজা বীর বিক্রম, এটা কিন্তু একটা ছুটি, কিন্তু আনন্দের বিষয় না। যদি এই ছুটির মাধ্যমে প্রতিবার যখন 19 আগস্ট আসবে তখন ওনার সম্পর্কে মানুষ জানতে চেষ্টা করবে এবং মানুষের মনের ভিতর কিন্তু গেঁথে যাবে যে 19 আগস্ট মহারাজা বীর বিক্রম একজন ছিলেন। সেটা আজকে এই কারণে ওনার সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং সেই কারণে ওনাকে সম্মান দেওয়া, ওনার যে কীর্তি। একটু আগে আমার পূর্ব বক্তা বলেছে ত্রিপুরাতে স্কুল, ইভেন যে বাজার হাট রাস্তাঘাট সমস্ত, ইভেন ওনার সময় আমরা দেখেছি যে কাচারি, যে সেটা উনি এখানে সৃষ্টি করেন। ব্যাংক ওনার সময় মোস্ট প্রবলি 1935-37 ব্যাংক ত্রিপুরাতে প্রথম স্থাপন করেছিল। তো সব দিক দিয়ে একটা উনি যখন বিদেশে খুলেন বিভিন্ন জায়গায়, আমেরিকা থেকে আরম্ভ করে জার্মান থেকে বিভিন্ন জায়গায় উনি গেছেন এবং সেখানে রাষ্ট্রপ্রধানদের সাথে উনি গিয়ে দেখা করেছেন। একটা ত্রিপুরার মতো একটা মানে স্টেট, সেখানে উনি মহারাজ, সেখানে গিয়ে ওনাদের সাথে দেখা করতে পেরেছেন এবং সেখান থেকে যখন একটা মানে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে সেই বিষয়গুলো যখন নিয়ে আসবেন তখন এই ত্রিপুরার মধ্যে এই ডেভেলপমেন্টগুলো হয়। আজকে আমাদের মতো লোক কতজন এখানে আমেরিকা যাওয়ার চিন্তা ভাবনা করতে পারে? এই যে চিন্তা ভাবনা যে আমি মানুষের জন্য করবো, এই 39 বছর বয়সও উনি খেলার মাঠ থেকে আরম্ভ করে একটা বিদ্যাপত্তন নাম, এখানে ওনার চিন্তা ভাবনা ছিল যে গ্রামীণ একটা বিশ্ববিদ্যালয় এখানে করবো। এখানে আছে সেটা উনি চিন্তা করেছিলেন যে একটা এখানে মেডিকেল কলেজ হবে, এখানে জেনারেল কলেজ হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, এখানে আমাদের মিউজিক কলেজ হবে। এইসব চিন্তা ভাবনা ওনার মাথা থেকে মস্তিষ্ক প্রশ্ন, সেইগুলো ওনার যেগুলো সফল হয়নি আমাদের সরকার আসার পর সেগুলো আমরা চেষ্টা করছি এবং আগামী দিন আরো আমরা করবো। এবং এইগুলো যখন আমরা করবো, এগুলি তো আমাদের কাছে একটা বিরাট মানে আমাদের নিজস্ব চিন্তা না করেও উনি আমাদের
সংখ্যা, সবাইকে নমস্কার, শুভ সকাল। আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে 117তম জন্মবার্ষিকী উদযাপন, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, যিনি একটু আগে ওনার বিস্তারিত আলোচনা এবং মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, কোঅপারেশন ও অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী কৃতি দেববর্মা মহোদয়া, অনারেবল এমপি, ইস্ট কনস্টিটিউন্সি লোকসভা, এবং আমাদের রাজ পরিবারের সদস্য। উনি ওনার বক্তব্য আমাদের সামনে মন খুলে আমাদের সাথে কথা বলেছেন এবং একটা মেসেজ দেওয়ার উনি চেষ্টা করেছেন। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন পরম পূজনীয় পদ্মশ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজজি, প্রেসিডেন্ট শান্তিকালী আশ্রম। উনি এখানে উপস্থিত হওয়ার জন্য আমি ওনাকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমি অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী জগদীশ রাম চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ। উনিও আমাদের সরকারের আইসিআই ডিপার্টমেন্টের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য শ্রী জগদীশ রাম চৌধুরী মহোদয়কে আমি অভিনন্দন ও শুভেচ্ছা এবং ওনাকে স্বাগত জানাচ্ছি। Teoro nokrayo kaisa pajak sini, lalu kisah sekarang sini, bini namko kuni kau sengknalai kya, Ipro hasteni sini, bobagra bosomni, ras paribar ni Bormanang, Raskumari, Srimati Priti Devi Deborma, the Honorable Ipro Hasteni Lok Sabha ni Adom, Ekaba member, the Five Sapajak sini, Bormanang sini, Rashtrapati Nijak Nibishikte Khaye, Award Manjak sini, Padma Shri Award Swami Chittaranjan Maharaj, the President of Santikali Ashram ni Ipro Hasteni, the Five Sapajak Agartala Municipal Corporation e Bormanang Mayor, Sri Deepak Mojumdar Mohoday, the Five Sapajak Ipro Sarkar ni ICA Department ni Bormanang Secretary। আমার আগে আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন যে মহারাজা বীর বিক্রম, যিনি একটা স্বপ্ন দ্রষ্টা, দূরদর্শী সম্পন্ন এক রাজা ছিলেন। আমাদের মানিক্য ডাইনেস্টির শেষ মহারাজা আমরা সবাই জানি, এবং উনি সবসময় প্রজাদের কিভাবে ভালো রাখা যায়, রাজ্যের কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে সর্বদা উনি সচেষ্ট ছিলেন। মাত্র 39 বছর বয়সে উনি মারা যান বা মৃত্যুবরণ করেন। কিন্তু উনার যে অল্প সময়ের মধ্যে যা ত্রিপুরা রাজ্যে উনার যে কীর্তি, সেটাকে সত্যিকারের অর্থে এত বছর ধরে আমরা দেখেছি। কোন সরকার, আমরা 2018-তে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার এসছে, কিন্তু তার আগে কোন সরকার সেভাবে ওনাকে বা রাজাদের মহারাজাদের কোন রকম সম্মান আমরা অন্তত পক্ষে দেখিনি। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর, কারণ আমরা সবাই জানি যে মানুষ সবচেয়ে বড় ধ্রুব সত্য যেটা, সেটা হচ্ছে জন্ম হলে মৃত্যু হবে, এর মধ্যে এটি সবচেয়ে বড় গ্যারান্টির সাথে বলা যায়। কিন্তু এর মাঝখানে যে সময়, যে কাজ মানুষ করে যাবে, তার মধ্যেই কিন্তু মানুষ জীবিত থাকে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে মহারাজা বীরচন্দ্র
মানিক্য বাহাদুর এবং মহারাজা রাধাকৃষ্ণ মানিক্য বাহাদুর এবং মহারাজা বীরেন্দ্র কৃষ্ণ মানিক্য বাহাদুর, এই পরপর তিনজনের যে উত্তরাধিকার সূত্রে যে মহারাজা হয়েছেন, শেষ মহারাজা ত্রিপুরা রাজ্যের মানিক্য ডাইনেস্টি, এমন সব কাজ করে গেছেন যে আজকের তারিখও আমার মনে হয় যে নতুন আঙ্গিকে এই আধুনিক ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে উনি যা চেয়েছিলেন সেটা আমাদের ত্রিপুরা সরকার ওনার যে চিন্তাধারা সেটাকে এখনো কিন্তু আমরা তার পক্ষে বাস্তবিত করার আমরা চেষ্টা করছি এবং আমরা সেটা করব। কিন্তু আমি জানি না আগে সরকার কেন এই ধরনের চিন্তা ভাবনা করতেন। যে ভালো কাজ করেছে, যে মানুষের জন্য কাজ করেছে, ওনাদেরকে আমরা কেন সম্মান করি না? ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আজকে এটা চিন্তা করতে হবে। নিশ্চয়ই তার কারণ আছে, আমরা তো সেইভাবে চিন্তা করি। যারা রাজ্যের জন্য কাজ করেছে তাদেরকে আমরা কেন সম্মান দেব? আজকে আমরা আসার পর 7 বছর ধরে, আমার স্বাগত ভাষণ প্রতিবাবু বলেছেন, 7 বছর ধরে আমাদের সরকার আসার পর এবং 19শে আগস্ট ত্রিপুরা সরকার ছুটি ঘোষণা করেছে। এর আগে ছুটি ঘোষণা করে চিন্তা ভাবনাই নেই। যদি ছুটি হয়, ছুটি ঘোষণা করি, ওনাদেরকে নাম যদি আমরা বেশি বেশি বলি, তো হয়তো আমাদের যে ভেস্টেড ইন্টারেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে তো মানুষ চলে যাবে যে ওদের জয়গান গাইবে। আমাদের যে চিন্তাধারা সেটা আমরা থাকতে পারবো না মানুষের মধ্যে। সেই সব কারণে এরা এই কাজগুলো করেছে। কিন্তু আমাদের সরকার, আমরা চাই যে পুরনো যে আমাদের কৃষ্টি সংস্কৃতি সেটাকে সামনে রেখে সেটাকে আরো বেশি কিভাবে ডেভেলপ করা যায়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেভাবে আমাদের শিক্ষা দেন, আমরা সেইভাবেও কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি। আজকে আমরা যে কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রী যখন আমরা দেখি, কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম, এর আগেও আমরা পতাকা উত্তোলন করেছি। কিন্তু হর ঘর তিরঙ্গা উনি কি বলছেন? দেশ স্বাধীন করেছে, ওনাদেরকে আমরা ভুলে যাব? ওনাদেরকে স্মরণ করার জন্য হর ঘর তিরঙ্গার মাধ্যমে এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, তার প্রতি সম্মান এবং তার সাথে সব মানুষের নিউ জেনারেশন, তারা হয়তো বা এই ঘটনাগুলো জানেন না, এই ইতিহাসকে জেনে তার সাথে কানেক্ট হওয়া, এই যে আমাদের জন্য গর্ব এই ন্যাশনাল ফ্ল্যাগ, তার প্রতি কানেক্ট হওয়া এবং যারা আমাদের স্বাধীনতার জন্য, দেশকে স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান হয়েছে তাদেরকে স্মরণ করা, এখনো যারা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা এখনো প্রাণ বলিদান করছেন, তাদের অবদান আছে, তাদেরকে স্মরণ করা। এই কথাগুলো তো আমরা আগে কোনোদিন কোনো কংগ্রেস গভর্নমেন্টও আমরা দেখেছি, এরপরও অনেক গভর্নমেন্টের সেইভাবে আমরা দেখিনি। সেই কাজগুলো এখন আমরাও চেষ্টা করছি সেইভাবে সম্মান দেওয়া। এই ঘটনা তো মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সেগুলো আপনারা করুন। আমাদের ত্রিপুরা রাজ্যে প্রতিটা গ্রামে এতজন 75টা গ্রাম, আমরা 75 সীমান্ত গ্রাম আমরা নির্ধারিত করেছি। সেখানে এই দেশের জন্য আমাদের অনেকে আছে যারা আত্মবলিদান হয়েছেন, তাদের নাম খোদাই করে পাথর ফলকে আমরা নাম লিখেছি। এই যে কথাগুলো আছে কিন্তু ভাববার বিষয় যে ওনাদেরকে আমরা ভুলে যাবো কি করে? ওনাদেরকে স্মরণ আমাদের রাখতে হবে। আজকে আমার মনে আছে একদম ছোট ক্লাস 2-3 পড়ি, তখনও আমি দেখেছি এই যে কামানচুমনের সামনে একটা আইসোলেটেড একটা হাইওয়ে উপরে থাকে, আমরা সাইড দিয়ে কামানচুমনি ছিল, ঠিক আছে, কিন্তু পাশ দিয়ে বুঝতে পারতাম না এটা কি না। কিন্তু এটাও দেখতাম আমরা ছোটবেলায় যে ওখানে একটা ফলক ছিল, সেই ফলক আস্তে আস্তে এটা হলো 0 মাইল, আগরতলা 0 মাইল মতো তখন। সেটা দেখতে দেখে মাটির নিচে চলে যেত এবং এখানে দেখতাম জিন্দাবাদ করার জন্য বসেও থাকতো তৎকালীন সময়ের ওদের সংগঠনের। এখন তো সেটা যখন সুযোগ এসে গেলাম সেখানে বললাম আধিকারিকদের, আমরা আমাদের যারা শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ আছে তাদের সাথে কথা বললাম, এই মাইক ফলকটা আমরা উঠালাম। সেখানে এই জায়গা দিয়ে আমরা এই যে আধুনিক রূপকার বলছি, কি সুন্দরভাবে আগরতলা শহরকে তুমি সাজিয়েছিলেন। আমাদের মনে আছে আজকে ফুটপাতের কথা আমরা বলছি, সেই ফুটপাত দিয়ে আমরা চলে যেতাম, বৃষ্টি আসতো খেলতে যেতাম আমরা সেই চিলড্রেন্স পার্কে। সেই বৃষ্টির জন্য আমাদের ভয় ছিল না, আরামসে আমরা হাঁটতে হাঁটতে একদম বাড়িতে চলে আসতে পারতাম। এরকম একটা অবস্থা ছিল। কেউ মহারাজগঞ্জ বাজারে গেছে, বাজার করতে গেছে, সেই ফুটপাত ধরে গিয়ে বাজার করে আবার বাড়িতে চলে আসে, এরকম একটা অবস্থা ছিল। তৎকালীন সময়ে রাস্তাঘাট কিভাবে হবে সেটাও আমাদের ডিজাইন বলবো আমাদের মহারাজা বিক্রম কৃষ্ণ মানিক্য বাহাদুর সেগুলো স্থাপন করেছিলেন।
ওনাদেরকে আমরা স্মরণ করবো না? সেই জায়গায় আজকে ওনার এই যে জায়গা একটা নাম গোত্রহীন সেই জায়গা আমাদের সরকার সেটা ওনার মুক্তি বসিয়ে ওনাকে সম্মান দিয়ে আমরা সেই কাজটা করে দেব। আমি আজকের যে ওনার যে 117তম জন্মবার্ষিকী উদযাপন আমরা করছি, ওনার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি নিবেদন আমি করবো না, আমি বলবো যে প্রতিটা মানুষ ওনার সম্পর্কে জানা উচিত। একটু আগে আমাদের যে মহারানী কীর্তি দেববর্মা মহাদয়া বলছিলেন যে তৎকালীন সময়ে আমরা দেখেছি যে ঢাকার মধ্যে রায়পুর একটা শহর সম্ভব, সেখানে যখন দাঙ্গা লাগে মানুষ সেখান থেকে চলে আসছিল ত্রিপুরাতে, দরজা খুলে দিয়েছেন এবং শুধু থাকার জন্য না, খাওয়ার ব্যবস্থা উনি করেছেন। এইরকম একটা মহারাজ যে জাতি জনজাতি সবাই মিলে মানুষ মানব ধর্মটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কোনোরকম ডিভাইডেড পলিসি করতেন না। আমার মনে আছে যে বুদ্ধ মন্দিরে আমরা যাই, বেলুবন বুদ্ধ মন্দির, সেখানেও খুব সম্ভব 1942-তে 42 আগে 41 পুষ্পমন্দির, সেখানে উনি বুদ্ধ মন্দির স্থাপন করেছেন, ইফ আই এম নট রং। তো সেই জায়গার মধ্যে হিন্দু ধর্মের হয়েও উনি সেখানে বুদ্ধ ধর্মের প্রতি সম্মান জানিয়ে বুদ্ধ মন্দির করছিলেন। আমাদের এখানে অনেক মসজিদের ক্ষেত্রে ওনার ডাইরেক্ট ও ইনডাইরেক্টলি অনেক মসজিদ এখানে উনি করেছেন। আর আমরা তো চাই আমরা এইভাবে সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস সবকা প্রয়াস, এটা কিন্তু মানে শুধু একটা স্লোগান না, এটা সত্যিকারের অর্থে করার তাগিদে আমাদের এটা করা উচিত। কিন্তু কিছু লোক আছে নানা রকম ভাবে চেষ্টা করে যে কিভাবে ডাইভার্ট করা যায়, মানুষকে বিভ্রান্ত করো, আর তার মধ্যে নিজের রুটিটা ছেড়ে। এই তো অবস্থা আমরা এখন দেখছি যে অপোজিশন লিডার কি বলছে, ভোট চুরি করেছে করে রাহুল গান্ধী খুব হইচই করছে। আগে আগে নিজে বারাঙ্গল দেখা লাগে, আরো 4টা আঙ্গুল আপনার দিকে কিন্তু থাকে, আপনাদের সময় কি করেছেন, স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। আর সেই জায়গার মধ্যে মানুষ তো বুঝতে পারছে, যেখানে ইলেকশন কমিশন বলছে যে আপনারা একটা প্রমাণ পর্যন্ত আপনারা দেখাতে পারেন, আর এখন বাইরে এসে হইচই করছে। যখন ইলেকশন হয়েছে তখন তো আপনারা কিছু বলেননি, বারবার আপনাকে ডাকা হয়েছে কোনো ভুলভ্রান্তি আছে কিনা, তখন তো কিছু বলেননি। এখন হয়েছে পার্লামেন্টেও একটা মানে সমস্যার সৃষ্টি করার বাইরে এসে হইচই করছে। এইগুলো মানুষ খাবে না, কারণ আপনাদেরকে মানুষ দেখে নিয়েছে ইউ আর অল টেস্টেড, 100 পার হতে পারেনি। সেই জায়গায় এখন বাইরে এসে এবং মিডিয়ার মাধ্যমে চেষ্টা করছে যে একদম সত্যের জয়ের জন্য ওরা চিৎকার করছে। অদ্ভুত লাগছে ভারতকে যেভাবে এখন চলছে আমাদের, এবং সেইগুলো আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যেসব কাজ তার উপর ভিত্তি করে আমাদের রাজ্য সরকার সেইভাবে আমাদের এইসব নিজের ব্যক্তিদের প্রতি আমাদের সম্মান জানিয়ে আমাদের কাজ করা উচিত। উনি 1942-তে ভাবা যায় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট আগরতলাতে উনি স্থাপন করেছেন। ভাবা যায় এগুলো তো আমরা কোনোদিন আমরা ভাবতে পারিনি, এবং সম্মান দেওয়া হয়নি। আমরা এসে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে ওনার প্রতি সম্মান দিয়ে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট করেছেন। প্রায় যে তাম্র মূর্তি আমরা ওখানে স্থাপন করেছি এবং নতুন যে এখন এয়ারপোর্টটা হয়েছে সেখানে আমরা ওনার পূর্ণবয়স্ক যে মূর্তি সেখানে আমরা স্থাপন করেছি। আমরা সরকার গণতন্ত্রের বিষয়তে গণতন্ত্রের জড়াবো और एंडोमेंट क्रिएट खाइले बागवे बीजेपी में आए थे कोई न चाहिए अवश्य नहीं आते वैसे एक मामा अचीवमेंट हो सेवंतीनियो आसन आते तो कोई साया फलाई और मंचवा चंद्र से रेस्पेक्टेड जो करो संग रे साया फलाई गरम लो और इसे सबरी सिनेमो लाइट हंटर सरकार ने जराबो 2018 में Chicago, any government program onto, any political program onto, any NGO program onto, any others program onto, अवश्य ही साना कोनो दिन रास्ते के जाएगा बड़ा हो जाएगा सिनेमा हो जाएगा। ये देश के प्रधानमंत्री भारत सरकार के प्रधानमंत्री
और इशाना आसिफ के रेस्पेक्ट हुई बरम हुई सारा वर्ल्ड में बरम में खलिवा कैसे सिनेमा दिशा का अब तीव्रने 184 जना राजाले बसंत में त्रिपुरी लोगने तीव्र सरोपने कैसे बरम में सिनेमा ट्रेडिशनल ड्रेस अब है इन्फॉर्मेशन मांगिया एक समय स्कूल स्टूडेंट्स तीव्र सरकार कर्मचारी राज्य सरकार যারা এমপ্লয় তোমরা অফিসে ডিগ্রি গালি থামাইয়া অফিসে সাথী থামাইয়া স্কুল পড়া ট্রেডিশনাল ড্রেস থামাইয়া কলেজে ট্রেডিশনাল ড্রেস থামাইয়া কিন্তু তিনি যতন তিনি ফ্রিডমলি ভাবে নিজে কালচারাল ট্রেডিশনাল ড্রেস ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ ট্রেডিশনাল তিনি কালচারাল প্রোগ্রাম फोकस करने बागे प्रमोट करने बागे इंडिपेंडेंटली बागे राज्य सरकार के डेट सपोर्ट करे अपना चुका हुई तो तीनों से रॉयल फैमिली ने जिन्हें राजकुमारी ने 2024 तीव्रनी होंगे लोकसभा में रिप्रेजेंटेटिव खाए तेरे बना एमपी नामे नहीं होगा गणतंत्र रेस्पेक्ट अब खाने नागो बसिनी होंगे खाने दिल्ली में कौन खाने वाले तीव्रनी सिनेमा ना बना रेस्पेक्ट नहीं वाले कि तो किसान सरकार ने जरावत संता मनुखा राज परिवार ने कौन पैसा बना मासाया ना कर्मचारी ना स्टूडेंट ऑर्गेनाइजेशन ना एनी सिटीजन की प्रसार की विशिंगो लाइट 2025-35 वर्ष में जलावा जो मम्मा हाई की ने हॉल प्रोग्राम खाने ने लोगों ने कोक्सी चिकन सा लामा लोगों को प्रोग्राम खाने ने पता तो है इसको मानिए तार करे बनो चीनी बोलो किसान सरकार ने बरम में बदलना ताऊ ना किसी अंश चीनी बोलो लोगे लाइट गणतंत्र वो जो तो अधिकार तो वो ठीक है तुमको কিন্তু গণতন্ত্র যতই অধিকার পাবো হয়েছে পলিটিক্স খানে থাকতে নেব জনতা নেবে পলিটিক্স খায় যে আইডেন্টিটি নে রক্ষা খানে নেবে যে রেসপেক্ট মানে নেবে যে রাজ পরিবার রাজবংশ 184 জনের ভূগোলের বৈষম্যময় ইতিহাস না আমরা তো থান করে তনে নেবে পলিটিক্যালি নেবে হয় না রেসপন্সিবিলিটি তঙ্গ রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন নেবে হয় আবার রেসপন্সিবিলিটি তঙ্গ আর রেসপন্সিবিলিটি নদী যে ত্রিপুরা সরকার যথেষ্ট আপনার সম্মান করে রেসপেক্ট হয়ে করো আসে কে বড় में तुम्हें नीचे राज परिवार ने थाली वो असर के रेस्पेक्ट होता है তিনি সে বেলায় কে কপাল रहा राज्य सरकार তিনি সরকার সুদি ঘোষণা করতে তেমন ভাবে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক ने আচরণের সামনে বরনি আসল অবদান তো অবদান সুন ভাইকে রিজেক্ট হয় না বরনি অবদান সুন ভাইকে ইগনোর হয় না राज परिवार ने असल अवदान से अपना कथान करते हैं यूनिवर्सिटी को राज परिवार ने बनते एमबीबी कॉलेज को राज परिवार ने बनते बीबीएमसी कॉलेज को राज परिवार ने बनते तुलसीवती स्कूल को राज परिवार ने बनते असल ग्राम में राज परिवार ने बनते तो मान्य पर्यंत किसान सरकार ने जरा अवदान अवहाय रेस्पेक्ट चाहिए तब भाई भाई सरकार फाइनली जागलो যে কোনো কমিউনিটি বা যে কোনো সোসাইটি বা যে কোনো ট্রাইব বা কুসুম কানানি কাকাই বিনি মোস্ট ইম্পর্টেন্ট আমসা এডুকেশন আর এডুকেশন সিনি বড়নি থানিব উৎসব বানানি বাগবে 2018 স্কান্দ 91 স্কুল মাত্র 2 থেকে 3 থেকে 4 টা 91 স্কুল উইদিন 5 to 6 ইয়ার্স এ বিশিঙ্গ সারা ত্রিপুরা রাজ্য তলপুরায় 21টা একালব্য স্কুল अब खाई जाके नो और एकालब्य स्कूल सभापति ने स्कूल बनाए त्रिपुरा सरकार ने स्कूल बनाए 8টা डिग्री कॉलेज असिस्टेंट प्रोफेसर और ग्रोथ सब्जेक्ट की फुरना बगे टीपीएस एग्जाम एबीसीडी खाइए रिक्रूटमेंट खाई जाता त्रिपुरा के इतिहास भारत में मार सम्मानी गणतंत्र के इतिहास चीनी सरकार खाइना चीनी सरकार ने जरा अभाव इनिशिएटिव ना चलो
अबहाय सिनि कैसे ग्रेट अपॉर्चुनिटीज जों मानखा राजतंत्र पाइथांगै गणतंत्र हाबबाय माने प्राय 1949 साल में 15 अक्टूबर भारत बाय मार्च सम्मानी प्राय आसो बिसि गलमानि यागुलो 2018 बीजेपी के आईपीएल सरकार त्रिपुरा हास्तेव कताल सरकार आचायमानि यागुलो न जों अब हाय प्ले दिने हाय प्रोग्राम खायने बागै कैसे सिनि कपाल बासिनि बसमि बिसिंग बासिनि लाइबुमाव बासिनि बुबांगा बसमि आंगै जों हाय परम रुई जों प्रोग्राम खायने बागै कैसे सिनि अब ग्रेट अपॉर्चुनिटी डेमोक्रेसी नि बिसिंग जों ताबुक मानो 2018 सारा त्रिपुराव যত লোকরা তিনি বিজেপি বাই আইপিএল দিন লগে রই সরকার কে তাল খাইবানি ইয়াগুলো जों दिनिबा राज परिवार नि अंगै राज परिवार नि दिनिबा राज्य सरकार नि अंगै बरम याखाने बागै अब कैसे सिनि कतल कैसे सिनि अचीवमेंट आनिसे सिगानो को सने रक्षका जिने 184 नंबर बगरा महाराजा विक्रम किशोर मालिक ब आसायमाने 19 अगस्त 1908 तार माने 19 अगस्त में 1908 सानो महाराजा विक्रम किशोर मालिक का आचार्य ब थ्रीमाने रखा 17 मई 1947 तार माने प्राय 39 वर्षनि बयसनो ब हायंगिया कानानि नामखा ब थैनानि नामखा संखनागा जेटा लाइव बुमाव सिरि अग्रारक सामान्य बिसिंगो मात्र बो 14 वर्ष राजतंत्र चालकने बागै ब स्कोप मानखा की रूल्स अवलंबन 14 वर्षनि जरावन ब चालकै कमानि जरावन बिनि सात हरियाणगै ब तेरो सुनसाया कानानि नामखा 40 वर्ष बयसनि बिसिंगो बिनि जनाबा जेबाबे त्रिपुरा हास्तेव विशेष भाई त्रिपुरानि बरलक विभागे जे सामान कागै थांका आबनो डेमोक्रेटिकली 1950 साले 15 अक्टोबर नि करेगो राज परिवार ने प्रतिवो रॉयल फैमिली ने प्रतिवो गणतंत्र ने राजधानी बिसिंगति खायै जे बरन रेस्पेक्ट नानि बागै बरन बरन नानि बागै डेमोक्रेटिकली जे तमानि अब लाइफ हंता में जराव खलाई चाहिए यूनिवर्सिटी ऑनरेबल चीफ मिनिस्टर प्रोफेसर डॉक्टर मानिक साना से बेले के हमाय मारू तामने बागे इनका बिली टेलियो आगर तलने कमान सम्मनिगो 0 पॉइंट महाराजा बिली विक्रम किशोर मालिक की मूर्ति स्टैच्यू आरा आचोके जाता बिने स्टैच्यू प्रत्येक बर्षनो 19 तारीख अगस्त नि जराव प्रत्येक विश्वनो भोग्या फरजागो बरम्या फरजागो बन सम्मान दिजागो अब डेमोक्रेटिकली अब चिनि मानथाय अब हायनि बागैनो सिनि मंगना गोथां तलनानि बागैनो गणतंत्रनि रायदाव बरक पॉलिटिक्स खायले 2018 तिनिगो बीजेपी ते आईपीएल सरकार करियो तासिगो संसिने शॉर्ट वीडियो सनुखा बिनी जराव राज परिवार ने राजतंत्र ने जराव आगरतला ने एयरपोर्ट सामजाबो निर्महल सामजाबो राजबाड़ी सामजाबो अब है सारा त्रिपुरा गोबां बरकनि जराव बरकनि अबदान ताबो माने अचिभमेंट खालामो आबनो राजतंत्र पै गणतंत्र हातने करे आ बरकनि अचिभमेंट न आबनो कथांखै तनाने बागै बरम यफने बागै डेमोक्रेटिकली जरा पॉलिटिकली जरा क्षमता तमने बरकनि अब खायने अधिकार तमने राइट तमने बा रेस्पोंसिबिलिटी तमने कि तो खाय जाय
2018 সরকারকে কালকে মেনে লগে আগরতলা এয়ারপোর্ট না মহারাজা বেনিবিটর কিসের মালিকানা এয়ারপোর্ট দমন হেফাজত এয়ারপোর্ট মহারাজা বেনিবিটর কিসের মালিকানার মধ্যে আছে লিখা 19 আগস্ট প্রত্যেক বছর রাজ্য সরকারের অঙ্গে সালসা হলিডে ঘোষণা করা যায় 184 একজন যা দুইজন যা 10 জন যা 20 জন যা 30 জন যা 184 জন ভূগোল লাগাও তারপরে হলো একজন ভূগোলকারী না আসাইনি সাল না থ্রিমানি সাল রাজ্য সরকার হয়েছে সালসা কোন সালসা ছুটি ঘোষণা করা যায় অবশ্যই সরকার ভাই বিজেপি ভাই আইপিপি সরকার হাত ভাই আবু খাইজা খা শুধু আবশ্যিয়া মনের মধ্যে রয়েছে যেগুলো মনে হবে যে হয়তো অল্প কিছুদিন আগের ঘটনা, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেছে। আমাদের মেমোরি অনেক কিছু স্মরণে রাখতে পারে না, কিন্তু ফটোগ্রাফি বা ফটোগ্রাফ আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেয়। আজকে এখানে যে ফটোগুলো রয়েছে সেগুলো অনেক পুরনো ছবি বা রিসেন্টলি তোলা হয়েছে, কিন্তু হয়তো 2 বছর 4 বছর 5 বছর বাদে এগুলো পুরান হবে, কিন্তু ফটোগুলো থেকে যাবে, আমাদের স্মৃতিতে থেকে যাবে। আমাদের নেক্সট জেনারেশন সেগুলোকে দেখবে যদি আমরা সেগুলোকে প্রিজার্ভ করে রাখি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যম একটা বিশেষ ভূমিকা পালন করে, এবং সংবাদ মাধ্যমকে আপনারা আপনাদের জীবনের উপর জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করে যাচ্ছেন শক্তিশালী করার জন্য, 4th পিলার অফ ডেমোক্রেসিকে, সেটা নিশ্চয়ই প্রশংসনীয়, প্রশংসার দাবি রাখে। এবং ত্রিপুরার যারা ফটো জার্নালিস্টরা রয়েছেন তারা শুধু ত্রিপুরাতেই নয়, ত্রিপুরার বাইরেও আপনাদের কাজ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। কারণ যখন আমরা আনন্দবাজার দেখি, যখন আমরা প্রতিদিন দেখি, যখন আমরা বর্তমান দেখি বা টাইমস অফ ইন্ডিয়া দেখি, হিন্দু দেখি, টেলিগ্রাফ দেখি, স্টেটসম্যান দেখি, এই সংবাদপত্রগুলোতে যখন বিভিন্ন সময় ত্রিপুরার ছবি প্রকাশিত হয়, ত্রিপুরার সাংবাদিকদের, তখন কিন্তু সত্যি মনে হয় যে আমাদের রাজ্যের সাংবাদিক বা ফটো জার্নালিস্টের ছবি ওই জাতীয় স্তরের পত্রিকাতে প্রিন্ট করা হয়েছে বা ছাপানো হয়েছে। এটা ত্রিপুরার একজন নাগরিক হিসাবে এটা নিশ্চয়ই আমাদের কাছে গর্বের বিষয়, এবং আপনাদের যে কাজ সেটাকে প্রশংসা করে আপনাদের এই কাজকে সামনের দিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেই সাহস যোগাবো। আজকের এই বিশ্ব যে ফটো জার্নালিস্ট বা ফটোগ্রাফি ডে, ফটো জার্নালিস্টদের জন্য এখানে আয়োজন করা হয়েছে, আমি আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং আপনাদের কাজের জন্য যেটা বিগত দিনে আপনারা করেছেন জীবনের ঝুঁকি নিয়ে, সেই কাজকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, সংবাদপত্র বান্ধব বা সাংবাদিক বান্ধব, আমাদের সরকার সাংবাদিক বান্ধব। এখানে বড়বাবু আছেন, বরাবর সাংবাদিকদের জন্য, সংবাদপত্রের জন্য, আপনাদের জন্য লড়াই করেছে। আমিও আইসিএ দপ্তরের মন্ত্রী ছিলাম, প্রতিনিয়ত আপনাদের অ্যাক্রিডিটেশন কার্ড, সাংবাদিকদের সেখানে হেলথ ইন্স্যুরেন্স, আমাদের সাংবাদিকদের কোয়ার্টার, আমাদের সাংবাদিকদের বা সংবাদপত্রের গ্রেডেশন, সংবাদপত্রের অ্যাডভার্টাইজমেন্ট রেট বৃদ্ধি, সেগুলোকে নিয়ে ওনারা বরাবরই সেখানে সরব ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে, আইসি দপ্তরের মন্ত্রী যখন আমি ছিলাম, আমার সঙ্গে কথা বলেছি, এবং আমরাও চেষ্টা করেছি যারা এই পেশার সঙ্গে, একটা নোবেল পেশা প্রফেশন সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন, আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের মনোবল বৃদ্ধি করার জন্য। আজকে সংবাদ মাধ্যম বা সংবাদপত্রের পরিধি বৃদ্ধি পেয়েছে। আগে একটা সময় ছিল 30 বছর 40 বছর আগে আমরা যখন দেখতাম যে অনেক কষ্ট করে সংবাদপত্র প্রকাশিত হতো, আজকে অত্যাধুনিক মেশিন এসছে। আপনাদের যারা ফটোগ্রাফাররা আছেন, আপনাদের ফটোগ্রাফি, আপনারা বহুমূল্যবান ফটোগ্রাফ যেটা দিচ্ছেন,
সেগুলো সুন্দর ঝকঝকে মেশিনে ছাপিয়ে জনতার কাছে সেগুলো পেশ করা হচ্ছে, বহির্রাজ্যে পাঠানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া একটা বিরাট ভূমিকা সেখানে পালন করছে। কিন্তু তারপরে আমি বলবো যে ফটো জার্নালিস্ট যারা রয়েছে তাদের ভূমিকা সেখানে অনস্বীকার্য এবং আগামী দিনে গণতন্ত্রকে চতুর্থ স্তম্ভকে শক্তিশালী করতে মানুষের যে অব্যক্ত ভাষা সেটাকে বাস্তবে সঠিকভাবে রূপ দিতে আপনাদের ভূমিকা সেটা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে, ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আজকে এই ফটো জার্নালিস্টদের যে আমাদের ফটোগ্রাফি দিবস, এই দিবসে এই মঞ্চ থেকে আমি সেটাই আশা রাখবো। আমি আমার বক্তব্যের মাধ্যমে আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আপনাদের লক্ষ্যে স্থিতিশীল থেকে আপনাদের নিরপেক্ষতা বজায় রেখে সে কাজ করে যাবেন, বাস্তবটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবেন, সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবেন, যদি কোথাও আমাদের ত্রুটি থাকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে, ব্যক্তিগত আক্রমণ না করে, ব্যক্তিগত সমালোচনা না করে, যেটা করলে দশের লাভ হবে, রাজ্যের লাভ হবে, সেটা করার মাধ্যমে, সমালোচনার মাধ্যমে গঠনমূলকভাবে আপনারা সরকারকে দিক নির্দেশ করবে। আজকের এই সুন্দর দিনে আমি সেটাই আশা রাখবো। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, জয় হিন্দ। এখন যুগ পাল্টে গেছে, এখন ছবি কথা বলে চিত্র সাংবাদিকদের কাজ এখন সবার থেকে ঝুঁকিপূর্ণ, সবার থেকে বেশি পপুলার। আমরা যদি এ রাজ্যের চিত্র সাংবাদিকদের একটু ইতিহাস যদি আমি যারা আছেন তাদের কাছে বলতে চাই, আপনারা জানেন বিগত দিনে আমরা এই রাজ্যে দুজন সাংবাদিককে আমরা হারিয়েছি। এই দুজন সাংবাদিক ছিল সুদীপ দত্ত ভৌমিক, শান্তনু ভৌমিক, এবং তারা দুজনই ছিল চিত্র সাংবাদিক। আজকের দিনে তাদেরকে আমি স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। আমাদের এই রাজ্যে ছোট্ট রাজ্য হলেও সারা দেশের সাথে আমাদের যে ফটোগ্রাফির যে ইতিহাস, এটা কিন্তু কোনো অংশে আমরা পিছিয়ে নেই। আমাদের এই রাজ্যে প্রথিতদশা সাংবাদিক, চিত্র সাংবাদিক বুদ্ধগুপ্ত ছিলেন। ওনার ছবি গোটা বিশ্বে একসঙ্গে আলোড়ন ফেলে দিয়েছিল। পুষ্পঙ্গ একজন চিত্র সাংবাদিক ছিলেন, আপনারা সবাই জানেন এই প্রজন্মে যারা আছেন, এবং বর্তমান প্রজন্মের যারা আছেন এই প্রজন্মেরও অনেক চিত্র সাংবাদিক আছেন। এখানেও অনেক আছেন, পার্থজিতের মতন সাংবাদিক আছেন, পিতৃতাদের মতন সাংবাদিক আছেন, অভিষেক তারার মতন সাংবাদিক যারা আছেন, সজল তারা দুর্দান্ত ফটোগ্রাফি করে, জয়ন্ত এখানে আছেন, দুর্দান্ত ফটোগ্রাফি এখানে করেন, কি তারা সবাই মিলে দুর্দান্ত ফটোগ্রাফি করেন। সারা দেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, কোনোভাবে আমাদের ফটো জার্নালিস্টরা এক চুল পরিমাণে পিছিয়ে নেই, এবং ওনাদের ফটো বিভিন্ন সময় জাতীয় স্তরে, আন্তর্জাতিক মিডিয়াতে বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। ত্রিপুরাকে যদি বহিরাজ্যের মধ্যে তুলে ধরতে হয়, একমাত্র মাধ্যম হলো চিত্র সাংবাদিকতা। যারা পদ্ধতির মাধ্যমে কাজ করে তাদের, ওরাই ত্রিপুরাকে আজকে বিশ্বের দরবারে চিনিয়েছে। আজকে ত্রিপুরার যে উন্নতি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে যে ত্রিপুরার উন্নতি হচ্ছে, একটা সময় ছিল এটা শুধু পত্রিকাতে লেখা হতো, এখন ছবি দিয়ে প্রমাণ সহকারে, আমরা একটা কথা সবসময় বলি, ছবি কথা বলে, ছবি দিয়ে প্রমাণ সহকারে বিশ্বের দরবারে তুলে ধরছেন ওনারাই। সারাদিন জীবনের ঝুঁকি নিয়ে, রোদ নেই, বৃষ্টি নেই, পুলিশের লাঠি বেটা মাঝে মধ্যে ওদের খেতে হয়েছে, বহুবার আমাদের ছুটি যেতে হয়েছে, দুর্ব্যবহারের শিকার হয়েছে। ওনারা খুব কষ্ট করে কাজগুলো করছেন। আজকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, আমি আজকের এই দিনে ওদের কাছে আমাদের রাজ্য সাংবাদিকদের পক্ষ থেকে ওদেরকে আমাদের অত্যন্ত ভালোবাসা, স্নেহ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আগামী দিনেও আপনারা এইভাবে ত্রিপুরাকে বিশ্বের দরবারে তুলে ধরবেন, ভালো ভালো ছবি দিয়ে, সত্যটা দিয়ে, বাস্তব চিত্র তুলে ধরবেন। কারণ বাস্তব চিত্রটা
একমাত্র ফটো জার্নালিস্টরা, বৈদ্যুতিক চ্যানেল যারা ওনারাই তুলে ধরতে পারেন। এই কটি কথা বলে আমাকে ওয়ার্ল্ড ফটো জার্নালিস্ট ডে, ফটোগ্রাফি ডে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে এবং গণতন্ত্রকে যারা শক্তিশালী করে বা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যাদেরকে আমরা জানি, সাংবাদিক বা সাংবাদিকতা, তাদের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, এই ফটো জার্নালিস্ট যারা রয়েছে তাদের বে হিসাবে আজকে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই ফটো এক্সিবিশন তারা আয়োজন করেছে, যা বরাবরই তারা আয়োজন করে থাকে। এই সুন্দর দিনে শুভ মুহূর্তে যারা আমাদের সঙ্গে উপস্থিত আছে, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মহোদয় আছেন, ত্রিপুরা প্রেস ক্লাবের মাননীয় সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক বান্ধব শ্রী প্রণব সরকার, রাজ্য পুলিশের ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী মহোদয়, সুব্রত চক্রবর্তী যিনি তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে কালচারাল যে সমন্বয় কমিটি তার চেয়ারপারসন, ডাইরেক্টর আইসিএ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সম্পাদক, আমার সাংবাদিক বন্ধুরা এবং এই পেশার সঙ্গে যারা যুক্ত আছে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের তরফ থেকে নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আসলে একটা কথা বলে যে ফটোগ্রাফি 4000 ওয়ার্ডস, একটা ফটোগ্রাফি তার যে ইনার মিনিং বা তার যে অন্তর্নিহিত যে সত্যতা, তা হাজার শব্দ থেকে অনেক অনেক বেশি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। ফটোগ্রাফি কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা বলে না। আমি, আপনি, আমরা মানুষ যারা, আমরা মিথ্যা বলতে পারি। এখানে যারা ফটো এক্সিবিশন যারা আয়োজন করেছেন আমাদের রাজ্য কমিটি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, প্রত্যেকটি ফটোগ্রাফ ইতিহাসের সঙ্গে জড়িত, বিভিন্ন সময়ে তোলা, বিভিন্ন ফটো জার্নালিস্টের দ্বারা তোলা, যা হয়তো অনেকেই আমরা ভুলে গেছি। ওই ইনসিডেন্ট প্রায় সময় আমরা যখন ফেসবুকে স্ক্রলিং করি, ফেসবুকের মধ্যে যখন আমরা আমাদের পেজে স্ক্রলিং করি বা আমাদের প্রোফাইলে, আমরা দেখি আমাদের কাছে বিগত দিনের এমন অনেক কিছু স্মৃতি চলে আসে 5 বছর আগে, 10 বছর আগে, যা আমাদেরকে মনে করিয়ে দেয়। একটা উদাহরণ হিসেবে আমি বলছি, এখানে প্রণব বাবুরাও আছেন বা আপনারা সাংবাদিক বন্ধুরাও আছেন। গত কয়েকদিন আগে 10-11 জুলাই আপনারা জানেন যে পাপাই শহরে একটা ঘটনা ঘটেছে আগরতলা রাজপথে 2012 সাল 11 সালে। আমি ফেসবুকে স্ক্রল করছিলাম, ওই ঘটনাগুলো যেমন ছবিগুলো, তখন আমিও ব্যক্তিগতভাবে যুব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। আপনারা অনেকেই হয়তো সেখানে ছিলেন, অনেকেই আজকে নেই, কিন্তু যখন স্ক্রল করছিলাম তখন আমাকে ফেসবুক আমাকে রিমাইন্ডার দিচ্ছে যে আপনার মেমোরি লেন থেকে এত বছর আগে ঘটে যাওয়া
সেই ঘটনাগুলোর ছবি আপনার সামনে আমরা উপস্থাপন করি। দেখবেন ফেসবুকের মধ্যে সেটা আছে, 5 বছর 7 বছর 9 বছর আগের ছবি সেগুলো চলে আসে। হঠাৎ দেখি এগুলোকে, সমস্ত ছবি 10-12টা ছবি ছিল, সেগুলোকে দেখে যখন একটার পর একটা ছবি দেখতে লাগলাম, সে বিভৎস কাহিনী, সে বিভৎস চিত্র, অনেক সাংবাদিক বন্ধুরা, ফটো জার্নালিস্ট বন্ধুরা সেগুলোকে ক্যাপচার করেছে বা ক্যাপচার করছে। কেউ বা হেলমেট পরে, আজকের মতো প্রেস জ্যাকেট ছিল না, বা তদানীন্তন সরকার তার প্রয়োজনীয়তা বোধ করেনি আপনাদেরকে প্রদান করার। আজকে যেই জ্যাকেট পরে প্রেসে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ইনসিডেন্টগুলোকে, ঘটনাগুলোকে কভার করার চেষ্টা করেন, মানুষের জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেন, সেই সুযোগ সেদিনকার ছিল না। অনেকে হেলমেট করে মাথার মধ্যে মাথাটাকে বাঁচিয়ে কোনোভাবে সেই কভার ঘটনাগুলোকে আপনারা কভার করছিলেন। তো আজকে দেখুন 10 বছর 15 বছর পেরিয়ে গেছে, অনেকটা বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই ফটোগ্রাফগুলো দেখলে মনে হয় যে গতকালকে ঘটনা, গতকালকের কথা, এবং আমাদের বিগত দিনে যা ঘটে গেছে সেগুলোকে মেমোরাইজ করতে সহযোগিতা। যে কাজের পরিধি, সেই পরিধির ক্ষেত্রে আজকের এই দিনটা একটা অন্যতম সোপান হয়েছে। আগেও জানতাম তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে কাজের কারণে বিভিন্নভাবেই আপনাদের সঙ্গে আমরা জড়িত থাকি। সবাই বলেন যে মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, অ্যাকচুয়ালি দর্পণ মানে যেখানে আমাদের রিফ্লেকশন হয়, এবং সেই ক্ষেত্রে যেটা আমরা যখন একটা কিছু লিখি, সেই লেখার মধ্যে হতে পারে কিছুটা হয়তো বা আমাদের যে নিজস্ব মত, সঠিক যে ঘটনা তাকে কিছুটা হলে হয়তো প্রভাবিত করতে পারে। তার বাইরেও কিন্তু যারা ফটো তুলেন তাদেরটা সেটা এরকম না, যা লাইভ আছে সেটাই, এবং আপনি যে ফটোটা তুলেন তার মারফতই এখানকার যারা আমাদের লক্ষ লক্ষ লোক তারা এটার সঙ্গে উপকৃত হন, তার মাধ্যমে সঠিকটা বুঝতে পারেন। তাই প্র্যাকটিক্যালি সমাজে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমার বলার আগে সরকার মহোদয়ের বক্তব্য শুনছিলাম, আমাদের সুব্রত চক্রবর্তী মনে বলেছেন, তার পরবর্তী আমি নিশ্চিতভাবেই বাকি সারাটা বলবেন। এখানে খুব একটা বিস্তারিত বলার কিছু নেই, বা আমার খুব একটা মানে বলার মতো জায়গা তো নেই, কিন্তু শুধু এতটুকুই বলবো যে অ্যাকচুয়ালি সমাজের ভালো থাকার জন্য আপনাদের ভালো থাকাটা খুব জরুরি। তো সেক্ষেত্রে আমার দিক থেকে আপনাদের জন্য সবসময় সর্বাঙ্গীন শুভেচ্ছা থাকবে। অনেক ক্ষেত্রে আমরাও যখন সব ডিভিশনাল বা ব্লক লেভেলে কাজ করে দেখেছি, আগরতলা শহরের বাইরে যখন প্রত্যন্ত অঞ্চলে আমরা বিভিন্ন ধরনের কাজের স্কোপ পাই, তখন দেখি আপনাদের কাজের নিরিখে আপনারা একটা কনফিডেন্স অর্জন করেন, যেটা প্র্যাকটিক্যালি একটা ব্যক্তি নিজে থেকে তৈরি করে। অনেক সময় আমরা যারা সরকারি কাজ করি, আমরা একটা জায়গা থেকে শুরু করি, আমাদের একটা পোস্ট থেকে আমরা শুরু করি, কিন্তু সে কনফিডেন্সটা তৈরি করতে হয়। সেরকমভাবে আপনাদেরও কাজের নিরিখে সাধারণ মানুষের কাছ থেকে একটা বিশাল ধরনের কনফিডেন্স পান। সেই কনফিডেন্সটা দাঁড়িয়ে আছে আপনাদের পরিশ্রম, রিস্ক নেওয়ার, যেটা বলছিলেন একটু আগে, রিস্ক নেওয়ার প্রবণতা, তার চেয়ে বড় কথা সঠিক শিক্ষা সবার কাছে তুলে ধরা। তাই আমি এই দিনে আমার মনে আছে শুধুমাত্র এই ঘটনাটা অন্য একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি। আজ থেকে 2 বছর আগে ঠিক এই দিনে যদি আপনারা খেয়াল করেন, একটা খুব বড় ফ্লাড হয়েছিল। আপনাদের এখানে ফটোগ্রাফি এক্সিবিশন চলছিল, আমি দেখেছি সারা শহরে মোটামুটি ব্লক। যে কোনো কারণে শহরে এসেছিলাম, যদি কোনো কারণে কাউকে এখানে শিফট করাতে হয়। যেটা ভালো লেগেছিল, এই সংস্থার সঙ্গে যারা জড়িত তাদের একাগ্রতা, চারিদিকে জল, খুব একটা লোক নেই, কিন্তু আপনারা এখানে যারা ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, তারা সারাটা দিনই এই ফটোগ্রাফি এক্সিবিশনটাকে আগলে রেখেছিলেন। এইসব ছোট্ট ঘটনা স্মরণ করিয়ে দেয় আপনাদের ডেডিকেশন। তাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাই এবং আপনাদের ভবিষ্যতের সফলতা, সর্বাঙ্গীন সফলতা কামনা করি। ধন্যবাদ। সুযোগ্য এবং আমাদের সভাপতি আছেন রণজিৎ পাল, এবং বছরে রৌপ্য জয়ন্তী বর্ষ, তাই বর্ষব্যাপী আমাদের নানা যে পাঠগুলো পিতাকে চিত্র প্রদর্শনীর পক্ষে আনুষ্ঠানিক অনুমোদন পর্ব, এবারে রাজ্যের মাননীয় মন্ত্রী সহ অন্যান্য উপজেলা চিত্র প্রদর্শনীর পক্ষ ধরে দিচ্ছেন। তারপর
যে আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব এই মুহূর্তে ফিতা কেটে চিত্র প্রদর্শনীর পক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করছেন রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের 3 দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিকতার পর্ব আজকের এই বিশ্ব আলোকচিত্র দিবস। আমাদের বিশ্ব আলোকচিত্র দিবসকে কেন্দ্র করে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 3 দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক যে উদ্বোধনী পর্ব ছিল ফিতা কেটে রাজ্যের মাননীয় করেছিলেন, যা পরে পেটেন্টের মাধ্যমে বিশ্বকে বিনামূল্যে প্রদান করা হয়েছিল। 1800 সভাপতি প্রলজিৎ পাল প্রধানতভাবে রাজ্যের দিশা পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে রাজ্যের মাননীয় মন্ত্রীকে। ঠিক আছে ঠিক আছে। কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও নানান বিষয় নিয়ে আমাদের চিত্র সংগঠনের সম্পাদক দীপমন্ত্রীর স্বাগত ভাষণ রাখার জন্য দীপক মজুমদার, আমাদের আইজিবি ডেপুটি আইজি পুলিশ, আমরা এই সময় মতোই শুরু করতে পেরেছি, যার জন্যে আমি মঞ্চে উপবিষ্ট আমাদের মন্ত্রী মহোদয় এবং সেই সঙ্গে যেহেতু ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, সমস্ত ফটোগ্রাফার, ফটো জার্নালিস্ট সহ যারা অন্যান্য জায়গাতেও কাজ করছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসলে ফটোগ্রাফিটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি যতটা উপলব্ধি করি, একটা পেশন থেকে শুরু হয়, ধীরে ধীরে সেই পেশন প্রফেশনে রূপান্তরিত হয় এবং এখনো অনেকেই রয়েছেন যারা পেশন হিসেবে ফটোগ্রাফি করছেন, তারাও ভালো কাজ করছেন। আর যারা পেশনটাকে প্রফেশন হিসেবে নিয়েছেন তাদের কাজের আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা থাকে, আরো অনেক বেশি তারা সচেতনভাবে সুচারুভাবে কাজটিকে সম্পন্ন করেন, ফটোগ্রাফির কাজটি। এবং এই ফটো আসলে আমাদের জীবন তো খুব ছোট, কাজেই আমাদের জীবনের সঙ্গে আমাদের যেমন করে আমরা একটা সময় মানুষ মরে যাবে সেটা নিশ্চিত, মরে যাওয়ার পর তারপরেও অনেক মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, কিন্তু জীবন দশা আমরা যা করলাম, আমাদের প্রতিটি মুহূর্ত যেটা ক্রমশ বয়ে যায়, সেই বয়ে যাওয়া মুহূর্তের ক্ষণিক মুহূর্তগুলিকে জীবন্ত ধরে রাখার কাজটা করছেন যারা ফটোগ্রাফির কাজ করছেন। এবং ফটো জার্নালিস্ট এই কাজটা করতে গিয়ে ভালো কাজে যেমন সম্মানিত হন, কোনো কোনো সময় ঝুঁকির সম্মুখেও চলে আসেন, কারণ কোনো একটি অনৈতিক কাজ যার মুহূর্তটা আপনারা ক্যাপচার করতে চাইছেন, সেই মুহূর্তে দেখা যায় ফটোগ্রাফারের উপর আক্রমণ, ক্যামেরার উপর আক্রমণ, ছিনতাই করা ইত্যাদি বিভিন্ন রকম বিপদ তাদের উপর পর্যবসিত হয়। কিন্তু তার একটা ইতিবাচক বার্তাও সেটা দেয় যে যারা নেতিবাচক কাজ করেন, বিভিন্ন রকম কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, প্রতারণার কাজে যুক্ত, তারা
আপনাদের সম্পর্কে সচেতন থাকেন, কারণ তাদের সেই অপকর্মগুলি আপনারা জীবন্ত করে সমাজের কাছে তুলে ধরে আপনারা তাদেরকে সমাজের কাছে মার্ক করে দিতে পারবেন যে এই হলো সমাজের আমাদের জন্য বিপজ্জনক লোক, এই লোকগুলির দ্বারা সমাজ কলঙ্কিত, এদের কাজের দ্বারা সমাজ কলঙ্কিত। কাজে এই বিষয়টা করার জন্য আপনারা যে নির্লস প্রয়াস করেন, এটাকে আমি অভিবাদন জানাই এবং এটাকে আমি কুর্নিশ জানাই, কারণ এই কাজটা সমাজে যত বাড়বে, যত সাহসের সঙ্গে আপনারা করবেন, সমাজ শোধরানোর ক্ষেত্রে এবং সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, সমাজে ইতিবাচক প্রবাহ তৈরির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমি আবারও সকল ফটো জার্নালিস্ট এবং অ্যামেচার প্রফেশনাল সমস্ত ফটোগ্রাফারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার। তোমার জন্য এখন আপনি একটা করতে পারেন, থ্যাংক ইউ। অ্যাডভার্টাইজ না, দেখলাম কই 15 আগস্টে প্যারেডে ইয়ে করছে। হয় হয়, আসলাম তো প্যারেডে। আজকে একটা লিখি। হ্যাঁ লিখলে দিয়ে দিন, আমি এটা দিয়ে বানিয়ে দেবো। ঠিক আছে, আপনি পিকুর সঙ্গে ফোন করলেই হবে, আর লেখাটা পিকুকে দিয়ে দেবেন। পিকুকে হোয়াটসঅ্যাপ করে দেবো, আপনাকে হোয়াটসঅ্যাপ করে। হ্যাঁ, আর অনুপম পালের নাম্বারটা আমি দিয়ে দিই। না আমি খাই না চা খাই না। আপনি চা এনে রাখলাম না, আমার সুগার তো। আরে চা আপনাকে চিনি দিয়ে খেতে হবে না। আমাদের অ্যাকচুয়ালি চাটা আমরা ঠিক এখনো ধরতে পারছি না কে বা কারা করছে। কিছু অসাধু ব্যবসায়ী তাদের মানে ফায়দা লোটার জন্য, আমাদের বদনাম করার জন্য আমাদের চা ডুপ্লিকেট করে বিক্রি করছে, এবং যার জন্য আমরা হাই সিকিউরিটি একটা লোগো হলোগ্রাম ইউজ করি এখন। আমাদের চা যারাই কিনবেন তারা ওই লোগোটা দেখে কিনবেন। এটা প্রত্যেকটা চায়ে স্টিকার দেওয়া আছে। এইটা হচ্ছে স্টিকারটা, এই স্টিকার। আর এইটা দেখুন, এটা হচ্ছে ডুপ্লিকেট প্যাকেট, এটার মধ্যে কিছু কোনো স্টিকার নেই।
আচ্ছা, তাহলে এরপরে শুধু তাই নয়, আমাদের যে ব্যাচ নাম্বার বা এগুলো লেখা থাকে সেগুলো স্পষ্ট থাকে এবং এইভাবে থাকে। আর এখানে ওরা যেটা ডুপ্লিকেট কপি, ডুপ্লিকেট প্যাকেট, তাতে কিন্তু এটা উল্টো করে মারা এবং 3টে স্টেপ নেই, 2টো স্টেপ, এটা টোটালি ডুপ্লিকেট। এই চা টেস্ট করেও দেখেছি, খুবই বাজে চা, কম দামি চা, মানে রদ্দি চা দিয়ে এরা প্যাকেট, কেউ কোনো অসাধু ব্যবসায়ী এটা প্যাকেটজাত করে বিক্রি করছে। আমরা এটাকে রদ করার জন্য এই সিকিউরিটির, হাই সিকিউরিটির লোগোটা আমরা ইউজ করছি। আমরা অলরেডি থানায় এফআইআর করেছি, কয়েকটা দোকানের নামও আমরা খবর পেয়েছি। এবারে থানা যদি নেয় তখন আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব এবং কঠোরভাবে আমরা একটা আইনানুগ ব্যবস্থা নেব। এই চা বাগান, আর চায়ের প্যাকেটটার নাম হচ্ছে মনুবেলি জুয়েলারিজ, ব্র্যান্ড নেম মনুবেলি জুয়েলারিজ। আমাদের একটা ইন্টারন্যাশনাল মার্কেট আছে, সবাই জানে আমাদের চা, কিন্তু এমনভাবে এখানকার কিছু অসাধু ব্যবসায়ী শুরু করেছে, এটা ধর্মনগর বা আমাদের কৈলাসহর এই সমস্ত জায়গায় আমাদের মার্কেটটাকে নষ্ট করার জন্য এইসব করছেন। এবং শুধু তাই নয়, আমাদের কনজিউমারের কাছে, ভোক্তাদের কাছে খুব বাজে কোয়ালিটির চা পৌঁছে দিচ্ছেন আমাদের নাম করে। আমরা এটা কখনো আমরা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না। থ্যাংক ইউ স্যার। মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুর একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন এবং ওনার যে চিন্তাভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু প্রাসঙ্গিক। ত্রিপুরাতে যেভাবে মানে আধুনিক ত্রিপুরা রূপকার হিসাবে ওনাকে বলা হতো, আমরা দেখছি এখনও বর্তমান ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তাভাবনা, আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনও কিন্তু আমরা বাস্তবায়িত করছি। আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তাভাবনা করতেন এবং কীভাবে এখানে পড়াশোনার জগতে এবং একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা করেছেন এবং সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ হোক, জেনারেল কলেজ হোক, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, সেটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করছি। এর আগে আমরা দেখেছি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আগের যে সরকার ছিল ওরা কোনো দিন ওনার সম্পর্কে বা অন্য যে কোনো দল ওনার সম্পর্কে উচ্চবাক্য কিছুই করেনি ওনার সম্পর্কে। এবং উনি যে ত্রিপুরার জন্য যা কাজ করে গেছেন সেটাকে যাতে মানুষ না জানতে পারে তারও ব্যবস্থা কিন্তু ওনারা করেছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর এবং আমাদের সরকার এখানে 2018-তে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যেভাবে মহারাজাদের বা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আজকে 117তম ওনার জন্মবার্ষিকী, আমি বলবো যে ওনাকে শ্রদ্ধা তো নিবেদন আমরা করছি, পাশাপাশি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ওনার যে কীর্তি এবং উনি যা করে গেছেন ত্রিপুরার জন্য সেই সম্পর্কে মানুষ জানে। আমরা ওনার আগে উনি শেষ মহারাজা ত্রিপুরা রাজ্যের ছিলেন, এর আগে
আমরা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, রাধাকিশোর মাণিক্য বাহাদুর এবং বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর, সত্যিকারের অর্থে উনি উত্তরাধিকার ছিলেন এবং যেভাবে ত্রিপুরাকে উনি সাজিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা 1942 সনের কথা যদি বলি, ত্রিপুরাতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট উনি সেটাকে স্থাপন করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে উনি পৃথিবীর বিভিন্ন জায়গায় উনি গিয়েছেন এবং আজকে আমেরিকাই হোক এবং জার্মানি হোক, বিভিন্ন জায়গায় উনি গিয়ে ওই সব জায়গার যারা তৎকালীন প্রধান ছিলেন তাদের সাথে পর্যন্ত উনি দেখা করেছিলেন। এক তো ওখানে গিয়ে ঘুরে উনি আধুনিক যে দেশ বা একটা শহর কিভাবে সাজাতে হয় সেটা ওনার মধ্যে সেই আইডিয়া যখন আসলো, এসেই কিন্তু এখানে সেইভাবে উনি চেষ্টা করেছেন এবং জাতি জনজাতি ওনাদেরকে একসাথে রাখার আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি। তৎকালীন সময়ে যখন ঢাকাতে কোনোরকম সেখানে দাঙ্গা হয়েছিল, তো দাঙ্গা পীড়িত যারা ব্যক্তিরা এখানে যখন এসেছিলেন তাদেরকে উনি থাকা এবং খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছিলেন। আজকে অনেকে অনেক কিছু বলে এবং ওনার কাছে আমরা দেখেছি তৎকালীন সময়ে আমরা যদি বুদ্ধ মন্দিরের কথা বলি, উনি হিন্দু ধর্মের দীক্ষিত হয়েও মানে এখানের বেনুবনে যে বুদ্ধ মন্দির স্থাপন করেছে, যে কোনো রকম মানে যে পার্টিকুলার যে হিন্দু ধর্মকেই এখানে বেশি করে করতে হবে সেরকম না, সব ধর্মের প্রতি ওনার আস্থা ছিল। অনেক কিছু শেখার আছে ওনার। আজকে ওনার এই 117তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাথার নিচে রাখেন। এখানে রয়েছেন এবং মূল্যবান সময় দিয়েছেন, এই বলেই করছি এবং সভার সমাপ্তি ঘোষণা করছি। শত ব্যস্ততার মাঝেও আমাদের মাননীয় অন্যান্যরা সাথে সাংবাদিক ভাইয়েরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাই সকলকে যারা আজকে এই মহতী অনুষ্ঠানে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ 50% মাত্র তাদের চাহিদা, কাজে ওই জায়গাটা ব্যালেন্স হয়। আবার আজকে আমি মনে করলাম যে আমাকে আপনাদের কনভেনর সাহেব বললেন যে মাত্র 40 জন এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে, আরো হয়তো বা করবেন। অ্যাডভোকেট যে বেশিরভাগ যে ক্লার্ক সেকশন আছে, ল ক্লার্ক সেকশন, তারও এর মধ্যে আছেন, গভর্নররা আছেন। তো একসাথে আমি 1000 বোতল আমি যদি আজকে মনে করি আমি ডোনেট করিয়ে নেব, সেটাও কিন্তু বেশি দিন রাখতে পারবেন, ব্যালেন্স করে রাখতে হবে।
বেশি রক্ত তাহলে একটা নির্দিষ্ট সময়ে রক্তটা রাখা যায়, আর বেশি 3 সপ্তাহ ম্যাক্সিমাম 3 সপ্তাহ থেকে আস্তে আস্তে করে সেটা নষ্ট হয়ে যায় 3 মাসের মধ্যে। তো সেই জায়গার মধ্যে বেশি দিন রাখা যায় না, তার জন্য যে আমাদের রক্ত সঞ্চালন পর্ষদ তারা এটাকে রেগুলেট করে যে কোন জায়গায় রক্ত আমাদের ব্লাড ব্যাংক গুলো আছে, যে 14টা ব্লাড ব্যাংক, 12টা আমাদের সরকারি আর 2টো হচ্ছে বেসরকারি, সেপারেশন সেন্টারও আছে প্রায় 6টার মতো। তো সেই জায়গায় এটা মেনটেন করতে হবে যে বেশি রাখলে হবে না, আবার কম হতে পারবে। এই যে একটা ব্যালেন্স করে চলা, এটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে 40 জনের উপরে আপনারা এখানে দিচ্ছেন, এটা যারা দিচ্ছেন এবং যারা যখন নেবেন তাদের মধ্যেও কিন্তু একটা ঐশ্বরিক ফিল হবে, আমি কার রক্ত। আর রক্ত আমাদের পরিচয় করিয়ে দেয়, আমি হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট না আমি মুসলিম। রক্ত আমাদের পরিচয় করতে উই আর অল ওয়ান। আমরা বাংলাদেশে ভুলে যাই, তুমি এবং তুমি তেমন, তোমার বয়স 18, আমার বয়স 60, 65, কিন্তু বয়সও বোঝা যায় না।